তোকে গুড ইভিনিং সবাইকে আবারও, আশা করি আমাকে শুনতে পাচ্ছ সবাই। তো সবাই কি জি শুনতে স্যার। পাচ্ছ? জি ওকে, স্যার। গুড। আচ্ছা, সবাই কি তোমরা গুগল ক্লাসরুমে আছো? তোমাদের মেসেঞ্জার গ্রুপে আছে জি হচ্ছে, স্যার। মেসেঞ্জার গ্রুপে তোমরা আছো হচ্ছে 49 জন, মানে 48 জন। গুগল ক্লাসরুমে আছে 39 জন, তার মানে এখনও প্রায় 9-10 জন এখনও গুগল ক্লাসরুমে যুক্ত হয়নি। হ্যাঁ, তাহলে এতটুকু অ্যাক্টিভ হলে হবে বলো? যাই হোক, তো আমরা পড়ছিলাম হচ্ছে ফ্রেজ নিয়ে। আজকে আমরা ফ্রেজের ব্যাপারটা শেষ করব। তো ফ্রেজের শিটটা কি সবাই একটু রিডিং টিডিং দিয়েছো তোমরা সবাই? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা যে পর্যন্ত পড়েছি, মোটামুটি গত ক্লাস পর্যন্ত আমরা বলতে পারবা কোন কোন ফ্রেজ পর্যন্ত একটু কথা বলেছিলাম? হুম। অ্যাডভার্ব ফ্রেজ পর্যন্ত পড়েছিলাম স্যার। শুধু অ্যাডভার্ব ফ্রেজ? না, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর ভার্বাল ফ্রেজ, আর কি? প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। স্যার প্রেজেন্ট পার্টিসিপল হ্যাঁ, হয়েছিল। আমরা জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল এই পর্যন্ত আমরা পড়েছি, তাই না? জি তারপরে স্যার। তোমাদের এইগুলো আমি পড়তে বলেছিলাম। আগামী দিনের মধ্যে এগুলো একটু পড়ে ফেলবা, আমি ধরবো কয়েকজনকে। তোমাদের একটু পড়া না ধরলে তোমরা আবার পড়ছো না, এটা একটা সমস্যা। ছোটোবেলাকার মতো করে তোমাদের পড়াতে হচ্ছে, হ্যাঁ, অনার্স লেভেলে এসেও। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম, যে অনার্স পড়তে এসেও আমরা সেই ছোটোবেলাকার মতো করে আমাকে সেই এবিসিডির মতো করে পড়া ধরতে হবে বেঞ্চে দাঁড় করাইয়ে। তাহলে কি পড়াশোনা হবে বলো? ওকে, তাহলে আমরা আজকে মোটামুটি ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানবো। শেষে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। মোটামুটি আজকে আমরা ফ্রেজের কারবারটা শেষ করব। ফ্রেজ শেষ করার পরে আমরা ক্লজটা একটু নেক্সট আরেকটা টপিক পরে আমরা এসে ক্লজ পড়ব। এরপর আমরা আমাদের যে প্রথম যে প্রোজটা আছে, হ্যাঁ, নন ফিকশন। নন ফিকশন আগে না ফিকশন আগে তোমাদের সিলেবাসে? ফিকশন আগে স্যার। ফিকশন আগে? মানে বইয়ে তো ফিকশন আগে দেওয়া আছে, তাই সিলেবাসে বলতেছি। নন ফিকশন আগে স্যার। আচ্ছা, দাঁড়াও একটু সিলেবাসটা দেখি কি আছে, সেই হিসেবে আমরা ওটা পড়বো। প্রথমে একটু বলে নিই। প্রোজে হচ্ছে, হ্যাঁ, নন ফিকশন, নন ফিকশন, তারপর হচ্ছে ফিকশন, তারপরে হচ্ছে নভেল। ওকে, তো আমরা আগে ক্লজটা শেষ করার পর তোমাদের নভেলটা বাড়িতে পড়ার দায়িত্ব দিব একটু, ঠিক আছে? তো তোমরা কমপক্ষে নভেলটা, আমি এক একটা চ্যাপ্টার দিব, সেই চ্যাপ্টার ওয়াইজ তোমরা টেক্সটটা শেষ করবা। তোমরা কি নভেলটা কিনেছো সবাই? হুম। স্যার দুইটা বই শুধু কিনেছি না। নভেল, নভেলটা যদি কিনে থাকো তো আমি প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টার তোমাদের পড়তে দিব, ঠিক আছে? এবং ওইটা সামারি নিয়ে, কারণ পুরো টেক্সট তো আমি পড়ে দিতে পারবো না, নভেল তো অনেক বড়। তো সেই হিসাবে ওখানে যে চ্যাপ্টার ওয়াইজ আছে, ওই চ্যাপ্টার তোমাদের এক সপ্তাহের ভিতরে একটা করে চ্যাপ্টার দিব, যাতে আমরা মোটামুটি নভেলটা এই এক বছরে শেষ করতে পারি। মানে আমরা নভেলটা নিজেরা শেষ করবো, আর আমি সামারিগুলো পড়িয়ে একটু কাহিনিটা বুঝিয়ে দিব, বাকিগুলো টেক্সট আমি সম্পূর্ণ পড়াবো। তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের কোর্স হতে হতে আমাদের নভেলটাও পড়া হয়ে যাবে, ঠিক আছে? কারণ নভেলটা তো আমি এইভাবে ধরিয়ে ধরিয়ে পড়ে দিতে গেলে সময় লাগবে। তো সেই হিসাবে আমরা নভেলের বেসিক আলোচনাটা করব, আর তোমরা একটু টেক্সটটা নিজ দায়িত্বে পড়ার চেষ্টা করবে সবাই, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমরা অফ গ্রেট প্লেস, ফ্রান্সিস বেকনের অফ গ্রেট প্লেস, এটা পড়ব। তারপরে আমরা পড়ব হচ্ছে একটা ফিকশন, উইলিয়াম সমারসেট মমের দ্য লাঞ্চন। তারপরে আমরা আবার ক্লজে একটু ফিরে আসব, ঠিক আছে? এভাবে গ্রামারটা এবং এগুলোর সাথে সাথে আমরা একটু আগায় নিব। তোমাদের মনে হয় এখনও রিডিং এবং রাইটিংয়ের ওই বইটা বার হয়নি। আমরা রিডিংয়ের জন্য আগের সিলেবাস অনুসারে কিছু জিনিস ক্লজ পড়ে এসে পড়বো, কারণ
ক্লজের পরে আমরা রিডিংয়ে আসবো, কারণ রিডিংয়ে কিছু বিষয় রয়েছে যেগুলো গ্রামাটিক্যাল আইটেমের সাথে রিলেটেড, এই জন্য। আজ তাহলে আগামী ক্লাস থেকে আমরা অফ গ্রেট প্লেস পড়বো, তাই তো? মনে রেখো বইটা, যদি প্রোজের বইটা কেউ সংগ্রহ না করে তো করে নিবা, আমি যদিও পিডিএফ দিব, সেটা সমস্যা না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মেজর যে ফ্রেজ আমি বলেছিলাম, মেজর নাউন মানে পার্সিস্পিস অনুসারে মেজর 4টা ফ্রেজ হলো কি বলো তো? noun phrase, adjective phrase, adverb phrase, verb. তারপর হচ্ছে কি ভার্ব ফ্রেজ, আর হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, তাই তো? এই হচ্ছে আমাদের মেজর কিছু ফ্রেজ। আমরা ভার্ব ফ্রেজ বাদে বাকি ফ্রেজগুলোকে দুইভাবে গঠন করেছি। একটা প্রথমে হচ্ছে কি, প্রথম ভাগটাই হচ্ছে নাউন, যেহেতু নাম তাই নাউনের সাথে রিলেটেড অন্যান্য মডিফায়ার যুক্ত করে, অ্যাডজেক্টিভ যেহেতু নাম তাই অ্যাডজেক্টিভের সাথে ইন্টেন্সিফায়ার যুক্ত করে, অ্যাডভার্ব যেহেতু নাম তাই অ্যাডভার্বের সাথে ইন্টেন্সিফায়ার যুক্ত করে অ্যাডভার্ব ফ্রেজ আমরা প্রথম। আর এদের দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কি, অন্যান্য ফ্রেজগুলোকে গঠন অনুসারে আমরা যে ফ্রেজগুলো পেয়েছি সেই ফ্রেজগুলোকে সেন্টেন্সে ব্যবহার করে আমরা পার্সিস্পিস অনুসারে এদের নামকরণ এই বিভিন্নভাবে করতে পারি। তাই জন্য কি ফ্রেজের নামকরণ কিন্তু দুইভাবে করা হয়, ঠিক আছে তো? একটা হচ্ছে গঠন অনুসারে, আর একটা হচ্ছে সেন্টেন্সে ব্যবহার করে তাদের পার্সিস্পিস অনুসারে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কি কথা বোঝা গেল? তাহলে ফ্রেজের নামকরণ আমরা কয়ভাবে করি বলো তো? দুইভাবে। তাই তো? হ্যাঁ, তাহলে একটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তাই না? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আর দ্বিতীয়টা হচ্ছে কি অ্যাকর্ডিং টু দ্য পার্টস অফ স্পিচ আফটার বিং ইউজড ইন দ্য সেন্টেন্স। ঠিক আছে তো? সেন্টেন্সে ব্যবহার করার পর আমরা পার্সিস্পিস অনুসারে ওদের নামকরণ করি, এই দুই ভাগে। তাহলে আমরা মোটামুটি পার্সিস্পিস অনুসারে 7 প্রকার পেয়েছি। স্ট্রাকচার অনুসারে আমরা যে কয়বার পেয়েছি তার মধ্যে আমরা জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলটা আলোচনা করেছিলাম গত ক্লাসে। তাহলে জিরান্ড সেন্টেন্সে নাউনের মতো ব্যবহৃত হয়, আর প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয়, এই তো? ঠিক তো? সবাই কি আছো লাইনে? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? যদি না থাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ থেকে শুরু করব। যদি কারো সমস্যা থেকে থাকে একটু বলো, না হলে আমরা শুরু করছি। আচ্ছা, তাহলে ইনফিনিটিভের গঠনটা কেমন ছিল জানো? 2 প্লাস ভার্ব 2 প্লাস ভার্বের কি বলবো বেস, তাই না? বেস ফর্ম। হ্যাঁ, বেস ফর্ম। যেমনটা আমরা বলছি টু গো, এটা হচ্ছে ইনফিনিটিভ। আবার ইনফিনিটিভকে আমরা আরেক নামে চিনতে পারি, সেটা কি? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কেমন হয়? জাস্ট ভার্বের বেস ফর্ম, তাই তো? হ্যাঁ, যার সাথে আমরা কোনো টু লাগাই না, যেমন গো। এটা হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ হোক আর বেয়ার ইনফিনিটিভ হোক, এদের সাথে যখন আমরা, এরা যেহেতু ভার্ব, তাই না? দেখো তো ইনফিনিটিভ কি ভার্ব দিয়ে তো গঠিত হয়, আর ভার্বের পরে কি কি থাকতে পারে বলো? ভার্বের পরে কি কি থাকে সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে বলো তো? অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব। অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব। তাহলে এই 2 প্লাস ভার্বের বেস সহ আমরা যদি এদের পরে কোনো অবজেক্ট পাই অথবা কমপ্লিমেন্ট পাই অথবা অ্যাডভার্ব যুক্ত করি, তখন সেটা নাম হয়ে যাবে কি? ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? তখন তার নাম হয়ে যাবে কি? ইনফিনিটিভ ফ্রেজ। যেমন আমি এখানে বলেছিলাম কি টু গো, আর এখানে যদি আমি বলি টু গো মানে শুধু ইনফিনিটিভ, তাই তো? আর যখন বললাম টু গো দেয়ার, তখন হবে কি? ইনফিনিটিভ ফ্রেজ। এটা হচ্ছে স্ট্রাকচার অনুসারে। তাহলে আমরা ইনফিনিটিভ দিয়ে যে ফ্রেজ গঠন করব তাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলবো। আর এই ইনফিনিটিভ ফ্রেজ দেখো, এইখানে একটু খেয়াল করো, ইনফিনিটিভ ফ্রেজ প্রধানত দুইভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়, তিনভাবে আমরা কিন্তু অলরেডি পেয়েছি। প্রথমত হচ্ছে কি, ইনফিনিটিভ ফ্রেজ যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন পার্সিস্পিস অনুসারে এদের নাম হয়ে যায় কি? নাউন ফ্রেজ, অথবা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা কি অ্যাডভার্ব ফ্রেজ।
adverb phrase. এই তিনটা ফ্রেজ হিসাবে কিন্তু নাউন ইনফিনিটিভ ফ্রেজ সেন্টেন্সে ব্যবহৃত হয়। তাহলে নাউন ফ্রেজ হতে হলে কি, ওই যে নাউনের যে 5টা অবস্থান আছে সেখানে বসতে হবে, তাই না? বলো, ইনফিনিটিভ ফ্রেজ নাউন হতে হলে নাউনের 5টা অবস্থান ছিল, কিন্তু অবশ্য 5টা অবস্থানে সে বসতে পারে না। যেমন হচ্ছে প্রিপজিশনের পরে কখনো নাউন ইনফিনিটিভ ফ্রেজ বসে না, ঠিক আছে? তো অতএব আমরা মোটামুটি 3 জায়গাতে ওকে বেশি পাবো, সাবজেক্টে পাবো, অবজেক্টে পাবো, কমপ্লিমেন্টে পাবো, ঠিক আছে? তো অ্যাপোজিশনও আমরা কখনো কখনো পেতে পারি, কিন্তু প্রেপোজিশনের পরে কখনো ইনফিনিটিভ বসে না। অতএব আমরা নাউনের 4টা অবস্থানে ইনফিনিটিভ ফ্রেজকে আমরা পাবো না, আমরা পাইলে হয়তো 3টা বা 4টা অবস্থানে তাকে পেতে পারি। অ্যাডজেক্টিভ হিসাবে আমরা যা পেয়েছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ মানেই হচ্ছে নাউনের পোস্ট মডিফায়ার, মানে কোনো একটা নাউনের পরে বসে ওই নাউনকে মডিফাই করবে। আর অ্যাডভার্ব ফ্রেজ মানেই হচ্ছে ভার্বের মডিফায়ার, তাই না? অতএব ভার্বকে মডিফাই করবে, বুঝতে পেরেছ? কি হলো এটা আবার? তাহলে এইভাবে আমরা যদি মনে করি, দেখো 2+ ভার্বের বেস ফর্মের সাথে এগুলো যুক্ত করে আমরা ইনফিনিটিভ ফ্রেজ গঠন করি। প্রথমে নাউন ফ্রেজ হিসাবে বসতে পারে, যেমন সাবজেক্টে বসিয়েছি, তাহলে টু ফিনিশ দ্য ওয়ার্ক ইজ দ্য অনলি থিং অন মাই মাইন্ড। আমার মনে এখন একটা জিনিসই আছে, সেটা হলো কি, হলো কাজটা শেষ করে, কাজটা। তাহলে এটা কি কিসে আছে? সাবজেক্টে না? অতএব ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্টে বসেছে, তখন তাকে আমরা পার্সেন্টেজ অনুসারে কোন ফ্রেজ বলবো? Noun phrase. নাউন ফ্রেজ। তারপর হচ্ছে হিয়ার আর সাম ফুড, এখানে কিছু খাবার আছে, এখানে কিছু খাবার আছে। খাবারগুলো কিসের জন্য? টু গিভ হিম, To give him. মানে তাকে দেওয়ার জন্য, নাকি? তাই ফুডের পোস্ট মডিফায়ার হিসাবে সে কি? অ্যাডজেক্টিভ। একইভাবে হি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর কাছে গিয়েছিল। কেন গিয়েছিল? যাওয়ার উদ্দেশ্য কি? দেখো ওয়েন্ট ভার্বের উদ্দেশ্য বোঝাচ্ছে, তাই না? টু আস্ক ফর সাম হেল্প, কিছু সাহায্য চাওয়ার জন্য। তাহলে সে তার বন্ধুর কাছে গিয়েছিল কিছু সাহায্য চাওয়ার জন্য। তাহলে এখানে যখন ভার্বের উদ্দেশ্য বোঝাবে তখন হবে কি সেটা? বলো তো। Adverb. ভার্ব, হ্যাঁ। তাহলে এই হচ্ছে টোটাল আমরা ইনফিনিটিভ ফ্রেজকে 3 ভাবে সেন্টেন্সে পেতে পারি। তো দেখো এখানে কিছু উদাহরণ দিয়েছি, আমি একটা উদাহরণ তোমাদেরকে দিব, তোমরা একটু বলবা, ঠিক আছে? তো যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে এখানে ইনফিনিটিভটা যে ব্যবহার করেছি আমরা, ইনফিনিটিভ ফ্রেজটাকে, তাকে আমরা পার্সেন্টেজ অনুসারে কি ফ্রেজ বলবো? বলো। Adverb phrase. অ্যাডভার্ব ফ্রেজ। বাকি সবাই কি একমত? বলো। Yes, sir. আই ওয়েন্ট জি, টু স্যার, ঢাকা, আমি adverb ঢাকাতে গিয়েছিলাম, আমি ঢাকাতে গিয়েছিলাম। উদ্দেশ্য কি? To attend the Seminar. seminar. Attend the seminar. তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। দেখো ওয়েন টু ঢাকা, এটুকু হচ্ছে অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। এটা হচ্ছে কি টাইম প্লেস অ্যাডভার্ব, আর এটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ পারপাস। আর সাবজেক্ট, আর এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, তাই তো? সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে প্লেস অ্যাডভার্ব প্লাস হচ্ছে পারপাস অ্যাডভার্ব। এইভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্সকে আস্তে আস্তে বড় করছি। তো এখানে অ্যাডভার্ব হিসেবে পেলাম। তারপরে যদি আমরা দেখি এইটা একটু বলবা, এই সেন্টেন্সের খাতিরে ইনফিনিটিভ ফ্রেজ কতটুকু এবং সেটা আমরা কোন কাজে ইউজ করব? এখানে ইনফিনিটিভ ফ্রেজ কোনটুকু? To travel To or travel all across the world. টু ট্রাভেল অর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, মানে সারা পৃথিবীতে ভ্রমণ করা। এই ইনফিনিটিভ ফ্রেজটা সেন্টেন্সে কি হিসাবে বসেছে? দেখো প্রথমত কি হিসাবে বসেছে? ভার্বের পরে যেহেতু আছে, Sir, এটা তো negative. তাহলে ভার্বের Adverb, পরে sir, adverb. অ্যাডভার্ব। ভালো করে খেয়াল করো সবাই, এটা কি অ্যাডভার্ব বোঝাচ্ছে? ওয়ান্ট মানে চাওয়া, না, sir, এটা- ওয়ান্ট মানে চাওয়া। তাহলে এটা কি কোনো নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে? না, sir. তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে না। দ্বিতীয়ত হলো এটা কি কোনো অ্যাডজেক্টিভ হচ্ছে না, বা এটা কি ভার্বের কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে? না, sir. না, sir. আমি চাই, এখানে হচ্ছে কি আমি Adjective. চাই, আমি চাই, তাহলে কি চাই? এটা কি একটা অবজেক্ট হিসেবে বসছে না? বলো। আমার চাওয়া কি, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এখানে কি ভার্বের কেন, তারপর হচ্ছে কখন, কোথায়, এরকম কিছু বোঝাচ্ছে? না। না, sir. তাহলে আমি কি চাই,
চাওয়ার বিষয়টা বোঝাচ্ছে। তাহলে চাওয়ার একটা কি থাকবে, আমরা যেমন আই ওয়ান্ট সাম পেন, আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট, তাই তো এরকম করে চাওয়ার যে অবজেক্ট মানে কি চাই এরকম একটা টপিক বোঝাচ্ছে, একটা বিষয় বোঝাচ্ছে। তাহলে ইনফিনিটিভ হয়েও সে কিন্তু এখানে অবজেক্টে বসেছে। তোমাকে এই জায়গাটা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, যে ভার্বের মাধ্যমে তোমাকে বুঝতে হবে যে ইনফিনিটিভটা কি আসলে অবজেক্ট নাকি অ্যাডভার্ব। বুঝা গেল? তাহলে যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্ট কি, অবজেক্ট কি অ্যাডজেক্টিভ হয় না নাউন হয়? অবজেক্ট কোন Noun. নাউন হয়। তাহলে এটা হচ্ছে কি, এটা আমাদের ইনফিনিটিভ ফ্রেজ, এখানে নাউন ফ্রেজ হিসেবে বসেছে। বুঝতে পেরেছো? তো এই জন্য সবসময় ভাবতে হবে যে আমাকে প্রশ্নটা করতে হবে বা প্রশ্নটা বুঝতে হবে। যেমন আই ওয়েন্ট, আমি কি বলতে পারি এখানে আমি কি গিয়েছিলাম না কেন গিয়েছিলাম হবে প্রশ্ন এই জায়গায়। আই ওয়েন্ট টু ঢাকা, আমি কেন গিয়েছিলাম? কেন গিয়েছিলেন? আর এখানে কি কেন আসতেছে, যে আই ওয়ান্ট, না। হ্যাঁ না, স্যার। এখানে কি আসতেছে, চাই আমি। এখানে হচ্ছে কি আসতেছে না, কি? হ্যাঁ, I এখানে হচ্ছে want what? প্রশ্নটা হচ্ছে কি, আর এখানে প্রশ্নটা হচ্ছে কি কেন, হোয়াই। তাহলে হোয়াট যদি কখনো ভার্বের অবজেক্ট হয়ে থাকে, এই সরি হোয়াট যদি ভার্বের প্রশ্ন হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই অবজেক্ট হবে। ঠিক আছে তো? তাহলে আমি কি চাই। ঠিক একইভাবে যদি বলি যে আই টোল্ড হিম টু গো, দেখো তো এখানে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কেউ বলতে পারবা? প্রথমত স্ট্রাকচারটা কি আছে এখানে? আই টোল্ড হিম টু গো, আমি তাকে যেতে বললাম। বলো, আমি তাকে বললাম, এই তো। Subject plus ditransitive verb plus indirect object plus direct object. হ্যাঁ, তাহলে হচ্ছে কি আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, আমি কেন বলেছিলাম না কি বলেছিলাম? বলো। এখানে প্রশ্ন হবে কি কেন বলেছিলাম না কি বলেছিলাম, কোনটা হবে? কি বলছিলেন? হ্যাঁ, কি বলেছিলাম। তার মানে এটা হচ্ছে কিন্তু বিষয়, অতএব এটা একটা অবজেক্ট, অতএব এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ। হ্যাঁ, আই টোল্ড হিম টু গো আউট, যদি আমি যুক্ত করি তাহলে একটা নাউন ফ্রেজ হয়ে গেল। এটা ইনফিনিটিভ কিন্তু নাউন। তাহলে দেখো টু গো কিন্তু আমার হিমের পরে একটা ডাবল অবজেক্ট হিসেবে বসেছে, দ্বিতীয় অবজেক্ট হিসেবে বসেছে, অতএব এটা হচ্ছে তখন ডাইট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, অতএব স্ট্রাকচার কিন্তু আমার ঠিক আছে। যেমন এটাই কি সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, পুরোটা হচ্ছে কিন্তু আমার অবজেক্ট। অতএব ওই যে 9টা স্ট্রাকচারের বাইরে কিন্তু আমরা কোনো সেন্টেন্সই পাবো না, এই জায়গাটা বারবারই ধরে ফেলতে হবে। হ্যাঁ, তাই বলছি কি আমরা ইনফিনিটিভের পেলাম। এরপর হচ্ছে আরেকটা সেন্টেন্স যদি বলি, এইটা একটু বলবা যে এই ইনফিনিটিভটা সেন্টেন্সে আমরা কি উদ্দেশ্যে ব্যবহার করেছি, মানে কি নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। এখানে ইনফিনিটিভ কতটুকু? To learn English. টু লার্ন ইংলিশ, তাই তো। এটা এখানে কি হিসাবে বসেছে? Object হিসেবে। কিসের অবজেক্ট? দেখি কে বলতে পারে এটা। এখানে কোনো ট্রানজিটিভ ভার্ব আছে? বলো তো। স্যার, the adverb phrase. অ্যাডভার্ব ফ্রেজ হলে ভার্বের কোন ভার্বকে মডিফাই করছে? তোমরা সেন্টেন্স পড়ো না, সেন্টেন্স না পড়ে আন্দাজে কথা বলো। এখানে ভার্ব কোনটা বলো, এখানে ভার্ব কোনটা? ইজ কোনোদিন ট্রানজিটিভ ভার্ব হয়? বলো। না স্যার, এটা কি ভার্ব হবে ইজ? দেখি কে বলতে পারে ইজ কি ভার্ব হয়। এতদিন ধরে কি পড়ালাম দেখি। এটা লিঙ্কিং ভার্ব হবে। এই বিভার্ব নিয়ে কত তকমা দেওয়া হলো, হ্যাঁ, সেই ইজ ভার্ব নিয়ে তোমরা এখনো কনফিউজড। কি পড়াশোনা করো? আমি কি বলতে পারি? হ্যাঁ বলো। আমি তো বলার আর শোনার জন্যই আছি, আমি তো কাউকে পার্সোনালি বলিনি যে তুমি বলবা। বলো। ইজ যেটা আছে, ইজ যে এটা ইজ এট লিঙ্কিং ভার্ব ইজ। হ্যাঁ, এই যে একটা লিঙ্কিং ভার্ব, তা লিঙ্কিং ভার্বে কোনদিন অ্যাডভার্ব বসে? যে লিঙ্কিং ভার্বে কোনদিন অ্যাডভার্ব মডিফাই করে? না। না না, মডিফাই করার কোনো। তোমরা তিনটা জিনিসকে একটু ভাববা, মানে মাথা খাটানো, এটা একটা বড় সমস্যা তোমাদের। মানে তোমরা মাথাটা খাটাতেই পারো না। এই ইনফিনিটিভ ফ্রেজ কয়টা ফ্রেজ হতে পারে? হয় সে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, এই তো নাকি? বলো।
জি হয় সে স্যার। অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, না হয় সে অ্যাডভার্ব ফ্রেজ হবে, না হবে সে নাউন ফ্রেজ হবে। তাহলে তিনটার ভিতরে একটু ভাবো যে কোনটা হয়, একটু ভাবো। জি। এটা কি নাউন ফ্রেজ হবে? বলো। তা নাউন ফ্রেজ না হলে তো পাঁচটা জায়গায় বসতে হবে, তাহলে দেখি নাউন ফ্রেজ হয় কিনা। বলো কে 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 মনে করে এটা নাউন ফ্রেজ হবে, বলো শুনি, কে কে মনে করো? মানে উদ্দেশ্য বোঝাচ্ছে না যে কেন বইটা পড়া উচিত, তো এখানে বলছে টু লার্ন ইংলিশ। তুমি সেটা মিনিং করো দেখি, তোমার এটা উদ্দেশ্য বোঝায় নাকি, বলো। দিস ইজ দ্য বেস্ট বুক টু লার্ন ইংলিশ। এটা কি বইকে মডিফাই করছে না? আরে বাবারে, তোমাদের নিয়ে খুব বিপদ। আমি তো একটা সেন্স বুঝিয়ে আসলাম এই জায়গায়, এটা বইকে মডিফাই করছে না। এই বইটা কিসের জন্য, কিসের বই এটা, বলো। মানে সেরা বই বুঝেছে যে ইংলিশ শেখার জন্য এটা সেরা বই। তাহলে এটাকে নাউনকে মডিফাই করছে না অ্যাডভার্বকে মডিফাই করছে, মানে ভার্বকে মডিফাই করছে, বলো। বাংলা মিনিং করো মানে তো। বাংলা মিনিং করা বাদ দিবা, বাদ দিয়ে কাকে মডিফাই করছে সেটা নিয়ে কথা বলবা এই জায়গায়। যতই উদ্দেশ্য বোঝাক, উদ্দেশ্য কি বইয়ের উদ্দেশ্য বোঝাচ্ছে নাকি ভার্বের উদ্দেশ্য বোঝাচ্ছে এই জায়গায়, বলো। কার উদ্দেশ্য বোঝাচ্ছে এটা? ওই এর ভার্বের উদ্দেশ্য বোঝাচ্ছে না তো। তাহলে ভার্বের উদ্দেশ্য বোঝালে অ্যাডভার্ব হবে। তোমাদের একটা কথা বললে তোমরা কানে নাও না, এটা হচ্ছে একটা বড় সমস্যা। বারবারই বলা হচ্ছে, কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে আসলাম এই জায়গায়। হ্যাঁ, এখানে দিলাম না একটা উদ্দেশ্য, হেয়ার আর সাম ফুড। এই ফুডগুলো এখানে তো উদ্দেশ্যই বোঝাচ্ছে, টু গিভ হিম, এই যে খাবারগুলো তাকে দেওয়ার জন্য, তো এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। কিন্তু উদ্দেশ্যটা কি ভার্বের বোঝাচ্ছে না নাউনের বোঝাচ্ছে, বলো। নাউনের। তাহলে নাউনের বোঝালে কি কেমন হয়, অ্যাডভার্ব হয়? অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে হবে তো, আমি তো এই কথাটা বলছি বারবার, যে কার উদ্দেশ্য বোঝাচ্ছে, এটা কাকে মডিফাই করছে সেটা বোঝো। আমি কি বলেছি উদ্দেশ্য বোঝালে পারে সে অ্যাডভার্ব হয়? উদ্দেশ্য বোঝালে অ্যাডভার্ব, নাকি ভার্বের উদ্দেশ্য বোঝাবে? না স্যার, ভার্বের উদ্দেশ্য বোঝালে অ্যাডভার্ব, কিন্তু নাউনকে মডিফাই করলে সেটা নাউনের উদ্দেশ্য বোঝাক আর যাই বোঝাক, নাউনের সম্পর্কে কথা বলছে মানে সে হবে কি, বলো। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অবজেক্টিভ ফ্রেজ। দেখি এইটা এটা কে 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 বলতে পারে? এটা বলো। এখানে ইনফিনিটিভ ফ্রেজ কয়টা ইউজ করা হয়েছে? দুইটা। To succeed or to keep faith in oneself. টু সাকসিড ইন লাইফ আর হচ্ছে কি টু কিপ ফেইথ To ইন keep ওয়ানসেলফ। faith in Faith in oneself. oneself. তো দেখি এই দুটো কে কি বলতে পারে। আর প্রথমটা হচ্ছে নাউন ফ্রেজ আর দ্বিতীয়টা হচ্ছে, না প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, দ্বিতীয়টা নাউন ফ্রেজ। আচ্ছা, প্রথমটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে? কারণ এটা নাউন ফ্রেজ হবে। একজন বলো যে নাউন ফ্রেজ বলতো, সে বলো। হ্যাঁ হ্যাঁ বলতেছে এখানে অনলি ওয়ে, মানে একমাত্র উপায়কে মডিফাই করছে। হ্যাঁ, মানে ওয়েকে এজন্য মডিফাই করছে। হ্যাঁ, ওয়েকে মডিফাই করছে, তাই তো। দ্য অনলি ওয়ে, একমাত্র উপায়। কিসের উপায়? টু সাকসিড ইন হ্যাঁ, লাইফ। তাহলে কিসের উপায়, তাহলে উপায়কে মডিফাই করছে। কিসের উপায়, তাহলে কিসের শব্দটা দিয়ে উপায়কে মডিফাই করছে। অতএব উপায়টা যেহেতু টু সাকসিড ইন লাইফ, তাহলে এটা যেহেতু নাউন, তাহলে এটা নাউনকে মডিফাই করছে, তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ, তাই নাকি? তাহলে ইনফিনিটিভ ফ্রেজটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করলো। তারপরে টু কিপ ফেইথ ইন ওয়ানসেলফ, এটা কেন কেন তুমি এটা নাউন বললা? এটা মূলত কমপ্লিমেন্টের জায়গা পড়ছে। হ্যাঁ, কিসের কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট এটা? এইখানে এই যে পুরো অনলি ওয়ে যেটা আছে, হ্যাঁ এটা এটার কমপ্লিমেন্ট হচ্ছে এই যেটা টু কিপ ফেইথ ইন ওয়ানসেলফ। হ্যাঁ, অতএব হ্যাঁ ঠিক বলেছো। তাহলে দা অনলি ওয়ে, তাই তো। অনলি ওয়েটা কি, মানে সফল হওয়ার ওয়েটা কি? Succeed in life. হ্যাঁ, নিজের না, সফল হওয়ার ওয়েটা কি, আমি সেটা বলছি। টু সাকসিড ইন লাইফ এটা তো না। তাহলে সফল হওয়ার ওয়েটা কোনটা? To keep faith in oneself. হ্যাঁ, তাহলে এই ওয়েটা কি এটাকেই বোঝাচ্ছে না, বলো। জি স্যার। হ্যাঁ। যেমন আমি যদি বলি যে মাই ফাদার ইজ আ ডক্টর, তাহলে ডক্টর আর আমার বাবা কি আলাদা না একই জন? একই জন। একই জন। তাহলে এই যে টু কিপ ফেইথ ইন ওয়ানসেলফ, এটা কি এই ওয়ে না?
জি স্যার। ওয়েটাই তো এটা নাকি? Okay. তাহলে এটা কি হচ্ছে যে কমপ্লিমেন্টে বসে এটা সাবজেক্টকে মডিফাই করছে, অতএব এটা হলো কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই না? হুম। আর যেহেতু এটা হচ্ছে কি একটা নামকরণ বোঝাচ্ছে, তাই না, যে ওয়েটার নামকরণ কি এখানে ওয়ে বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? ওয়ে বলতে নিজের উপরে আত্মবিশ্বাস রাখাটাকে, মানে বিশ্বাস রাখাটাকে বোঝানো হচ্ছে। অতএব এটা হলো কি এই ওয়ের কমপ্লিমেন্ট। অতএব এটা এটা হলো তাহলে নাউন ফ্রেজ। আর এটা যেহেতু নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে, নাউনের উদ্দেশ্য বোঝাচ্ছে, তাই না? নাউনের উদ্দেশ্য। ওয়েটা কিসের কিসের ওয়ে? হ্যাঁ, টু সাকসিড ইন লাইফ। অতএব দেখো তোমার একই সেন্টেন্সে আমরা ইনফিনিটিভকে অ্যাডজেক্টিভ হিসেবে পাচ্ছি, আবার ইনফিনিটিভকে আমরা নাউন ফ্রেজ হিসেবে পাচ্ছি। বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে দেখতে হবে যে তিনটা ভাবে আমরা মাত্র পাচ্ছি। একটা হচ্ছে কি দেখো এই জায়গায় যেমনটা বলেছিলাম, এটা অবজেক্ট, এটাও অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, আর এটা হলো নাউন। তাহলে ইনফিনিটিভকে আমরা এই তিনটা ভাবে কিন্তু সেন্টেন্সে পাবো। হয় সে ভার্বের মডিফায়ার হিসেবে ভার্বের পরে বসবে বা আগে বসবে, না হয় সে নাউনের মডিফায়ার হিসেবে নাউনের পরে বসবে, আর না হয় সে নাউনের জায়গাতেই বসবে। ঠিক তো? হুম, জি স্যার। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। তাহলে এখন যদি আমি একটা সেন্টেন্স বলি যে শেক্সপিয়ার হ্যাজ, আচ্ছা আমি শেক্সপিয়ার না দিয়ে দিই যে থমাস গ্রে। হ্যাঁ, এমন করে আমরা দিয়ে এলিজি পড়েছি না? থমাস গ্রে হ্যাজ রিটেন ইলিজি রিটেন কান্ট্রি চার্জিয়ার্ড টু গ্লোরিফাই দ্য কমন ভিলেজ পিপল। এখানে ইনফিনিটিভ ফ্রেজ কোনটুকু বলো? To glorify the common village people. হ্যাঁ, তাহলে কমন। এখানে আমি কিভাবে কিসের জন্য বসিয়েছি, কি হিসাবে বসালাম? নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? বলো, একজন বলো। অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হিসেবে বসেছে এই জায়গাতে। কিসের জন্য অ্যাডভার্ব? কারণ এখানে উদ্দেশ্য বোঝাতে আছে, ভার্ব আছে, ট্রানজিটিভ ভার্ব আছে, সেটার উদ্দেশ্য বোঝাতে বলা হইতেছে। মানে কেন, লেখা হয়েছে হ্যাঁ, কেন লিখেছেন, তাই তো? কেন লিখেছেন, তাহলে কেন কার সাথে যাচ্ছে? লিখেছেনের সাথে যাচ্ছে না? তাহলে লিখেছেন কি ভার্ব না নাউন? এটা ভার্ব। ভার্ব। তাহলে ভার্বের কেন বোঝাচ্ছে? তাহলে ভার্বের যে মডিফায়ার হয় সে কি হয়? ভার্বের মডিফায়ার কি নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়? কোনটা? অ্যাডভার্ব। এখনো তোমাদের প্রশ্ন কেউ দিতে পারতেছে না, তার মানে আমি বোঝাতে পারতেছি না যে আসলে তোমাদের আমি কি বোঝাবো। হ্যাঁ, না বুঝছি। না বুঝুনি? তাহলে উত্তর দিচ্ছে একজন মাত্র, বাকিরা কেউ দিচ্ছে না। সবাই অপেক্ষায় আছে যে ও উত্তর দিক। যদি উত্তর দিতে না পারে তাহলে তোমার আত্মবিশ্বাসই হলো না। আত্মবিশ্বাস না হলে তার পড়াশোনার উদ্দেশ্য কি? আমি কি পড়াবো তোমাকে বলো? যে একটা আত্মবিশ্বাস গঠন করতে পারতেছি না এখনো পর্যন্ত, এতগুলো উদাহরণ দিয়ে ফেললাম তারপরেও। একজন আমাকে একটু বলো যে কখন আমি নাউন ফ্রেজ বলবো ইনফিনিটিভকে, কখন অ্যাডজেক্টিভ আর কখন অ্যাডভার্ব? আমাকে একজন বলো তো শুনি। আমি নাই বারবার বলে যাচ্ছি একই কথা, তোমরা একটু বলো। একই কথার বাইরে তো আমি বলি না এখন একটা কথাও। বলো, একজন বলো শুনি। স্যার ইনফিনিটিভ যদি কোনো নাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি ভার্ব মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব হবে, আর যদি নাউনের স্থানে তাহলে নাউন ফ্রেজ। আর কেউ বলতে পারবা? জি স্যার। শুনি, একটু বলো দেখি। নাউন হিসেবে বসে অথবা ধরেন নাউনের স্থানে অথবা অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের জায়গায় যখন বসবে মডিফাই করবে তখন হবে যে নাউন ফ্রেজ। আর যখন ওই সময় মডিফায়ার কথা আসবে না, ওই সময় সে নাউনের জায়গায় বসবে। বলা যাবে না নাউনকে মডিফাই করে। নাউনকে মডিফাই করা মানে তো অ্যাডজেক্টিভ হয়ে নাউনের যাবে। জায়গায়, হ্যাঁ, জাস্ট নাউনের জায়গাতে বসবে। আর যখন নাউনকে মডিফাই করবে তখন হবে অ্যাডজেক্টিভ, আর যখন ভার্বকে মডিফাই করবে ভার্বের উদ্দেশ্য বোঝাবে তখন হবে অ্যাডভার্ব। ভার্বের উদ্দেশ্য বোঝালে অ্যাডভার্ব, নাউনের উদ্দেশ্য বোঝালে অ্যাডজেক্টিভ, আর নাউনের জায়গায় বসলে নাউন ফ্রেজ, তাই তো? এই তিনটা কথা আমি না হলো গত আধা ঘন্টা ধরে বলতেছি।
এর বাইরে এখনো আর কোনো কথা বলিনি আমি, আর বাইরে কোনো কথা বলিনি আমি, এই কথাটুকুই বারবার বলছি। এবং ইংরেজিতে 14 গোষ্ঠী যতবার যে আসুক এই 3টা কথা ছাড়া ইনফিনিটিভের ক্ষেত্রে আর কোনো কথা কাটবে না, ঠিক আছে? তো এই কথাটুকু একটু খেয়াল রাখতে হবে। এবার একটা সেন্টেন্স লিখবো, যদি এটা পারো নাহলে আমি পড়ানো এটা বোঝানো বাদ দিব, তোমরা এবার বাড়িতে বলে বুঝো, ঠিক আছে? আমি আর কিছুই বলবো না এটা নিয়ে। The poet told us to actually not to the the poet told us not to hate the village people. এখানে ইনফিনিটিভ কোনটুকু এবং ইনফিনিটিভটার মানে ইনফিনিটিভের ফ্রেজটার পার্সেন্টেজ অনুসারে কি ফ্রেজ হবে সেটা। টু হেট দ্য ভিলেজ পিপল এটা ইনফিনিটিভ ফ্রেজ এবং এটা অ্যাডভার্ব ফ্রেজ। এখানে কি আর কেউ বলবা? আর কেউ বলবা না বলতে পারবে না? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের ভূমিকা বুঝেছে না। দেখি তোমরাই বলো। টু হেট দ্য ভিলেজ পিপল এখানে অবজেক্ট হিসেবে বসছে, তাহলে এটা তো নাউন ফ্রেজ। আচ্ছা, একজন বলে নাউন ফ্রেজ, একজন বলে অ্যাডভার্ব ফ্রেজ, একজন বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে এখনো কনফিউজড। তার মানে আমি এটা আর বোঝাতে পারবো না তোমাদেরকে, আমার পক্ষে সম্ভব না বোঝানো। স্যার দ্য পোয়েট টোল্ড আস হোয়াট, তো অ্যানসার তো হচ্ছে টু হেট, নট টু হেট দ্য ভিলেজ পিপল। তাহলে এটা তো এখানটা নাউন ফ্রেজ। কি উদ্দেশ্যে নাউন ফ্রেজ এটা? মানে নাউন ফ্রেজটা কেন অবজেক্টের স্থানে বসছে? আচ্ছা হ্যাঁ, তাহলে তুমি বললা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ হিসাবে কয়জন মতামত দিচ্ছ আমাকে বলো, আমি দেখি তোমাদের একটু ভোট নিয়ে দেখি। ভুল হোক আর যা হোক, যে ভোটে বেশি সেটাই হবে, গ্রামার বাদ, ঠিক আছে? তো দেখি তোমরা হাত তোলো, কে কে নাউন ফ্রেজ বলতে চাও সেটা শুনি একটু। কে কে নাউন ফ্রেজ বলতে চাও? আসো 31 জন, দেখি আজ ভোটেই ছাড়বো এটা। তাহলে 13 জন হচ্ছে পক্ষে, তার মানে এখনো গণতন্ত্রে এটা ভুল। 14 জন, 15 জন, এখনো 50-50 আছে। 16 একটু পারিয়ে গেছে আর কি। তার মানে বাকিরা হয় শুনছে না, আর না হয় বাকিরা এখনো কনফিউজড, যে তারা এখনো বুঝতে পারেনি এটা স্যার কি হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ধরলাম প্রথম থেকে শুরু করি। কেউ কেউ অ্যাডভার্ব বলেছো। অ্যাডভার্ব হতে হলে ভার্বের হোয়াই বোঝাবে, তাই তো? ভার্বের হোয়াই মানে কি? ভার্বের কেন। এখন কেনটা আনোর জন্য এই জায়গায় কে কে আনতে পারে দেখি। দ্য পয়েট টোল্ড আস, আমাদেরকে কবি বলেছেন, নট টু হেট দ্য ভিলেজ পিপল। কেনর কি প্রশ্ন এখানে আসতেছে? মানে কবি আমাদের কেন বলেছেন না কবি আমাদেরকে কি বলেছেন, কোনটা আসবে এই জায়গায়? কি বলেছেন। তাহলে অ্যাডভার্ব হলো না, বুঝলাম, এটা অ্যাডভার্ব বাদ। আমি একটু ধীরে ধীরে তোমাদেরকে বলতেছি, একটু ধীরে ধীরে ভাববা। একবারে চমকদারি ভাবে প্রকাশ করে একটা জিনিস আনলে তো হবে না, টক করে একটা জিনিস ভাবলা তাহলে তো হবে না। বলো, সেই মোবাইলে একটা মেসেজ হঠাৎ করে লাইক দিয়ে দিলা, পুকিং করে একটা করে মেসেজের উত্তর চলে যাচ্ছে, দিয়ে দিলে তো হবে না। তোমাকে তো ভাবতে হবে যে আমি কেন মেসেজটা দিব, বলো, তাই নাকি?
তাহলে অ্যাডজেক্টিভ হতে হলে নাউনের পোস্ট মডিফাই হতে হবে, নাউনকে মডিফাই করতে হবে। এদিকে নাউন কোথায় আছে? টু হেডের আগে নাউন আছে কোনো? বলো, যাকে মডিফাই করছে না স্যার। আছে? Not sir. দেখো এখানে একটা নাউন ছিল, একটু একটু টেকনিক বজায় রাখলে তো হয়ে যায়। টু সাকসিড ইন লাইফ, তার নাউনকে মডিফাই করছে। দ্য বেস্ট বুক টু লার্ন ইংলিশ, তাহলে বইকে মডিফাই করছে। এখানে কই? এখানে যে অ্যাডজেক্টিভ বললা, শর্ট করে একটা অ্যাডজেক্টিভ বলে দিলাম, এর নাউনটা কই? এখানে আছে? নাউন আছে এখানে কোনো? No, না sir. স্যার। তাহলে যেহেতু নাই, তাহলে আমি কেমন করে বলবো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো না। তারপর হবে কি? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হতে হলে কি হোয়াই আসবে নাকি হোয়াট আসবে? কোনটা আসবে? ভার্বের হোয়াট প্রশ্ন আসবে, অথবা সাবজেক্টে বসবে, সেটা যেটাই হোক। তাহলে হচ্ছে কি দ্য পোয়েট টোল্ড আস, কবি আমাদেরকে বলেছেন। কি বলেছেন? কি বলেছেন কবি আমাদেরকে? not to hate the Not village. to hate the village হ্যাঁ, তাহলে এটা people. Not অবজেক্ট, to hate তাহলে এটা the ডাবল village অবজেক্ট হচ্ছে না? এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, তার মানে কি সাবজেক্ট প্লাস ডাইট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে ইনডাইরেক্ট Indirect অবজেক্ট, সাথে হচ্ছে ডাইরেক্ট Plus অবজেক্ট। direct object. হ্যাঁ, পুরোটা হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট, তাহলে এটা নাউন ফ্রেজ। সূত্রের বাইরে তো কিছু যাবে না, পুরো সূত্রটাকে ক্লিয়ার করে ফেলতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি আরেকটা বলি, যে বললাম আই ওয়ান্ট টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চাই, কি হবে এটা? It's a noun phrase. আমি তাকে সাহায্য করতে চাই, কি হবে বলো? infinitive noun. হ্যাঁ, আমি কি চাই? আমি কি নাউন চাই? ফ্রেজ। হ্যাঁ, আমি কি চাই? তাহলে আই ওয়ান্ট টু হেল্প হিম। হ্যাঁ, টু, এটা হচ্ছে verb wanted direct object. হ্যাঁ, তাহলে হচ্ছে কি টু স্টাডি, টু স্টাডি ওয়েল। এখন তার দুটো ইনফিনিটিভ বসিয়েছি আমি এই জায়গায়। আই ওয়ান্ট টু হেল্প হিম টু স্টাডি ওয়েল, ভালো মতো পড়াশোনা করতে আমি তাকে সাহায্য করতে চাই। তাহলে দুইটা ইনফিনিটিভ বসেছে, কোন ইনফিনিটিভ কোনটা কও? প্রথমটা হচ্ছে আমি কি চাই, আর আমি কেন চাই, দুটো আসছে না? এবার বলো। Noun আর Noun phrase or একটা wanted object আর হচ্ছে helper হ্যাঁ, object. তাহলে হচ্ছে দুইটাই প্রথমত object. হচ্ছে আমি কি চাই, আরেকটা প্রশ্ন কি আমি কিভাবে? কেন চাই। দেখো চায়ের কেন, চায়ও ভার্ব, তাহলে ভার্বের কেন উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে উদ্দেশ্য কোনটুকু? হ্যাঁ, টু স্টাডি ওয়েল, তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব। আর আমি কি চাই বলো? To help To help him, him. তাহলে এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। এখন যদি এইটুকুকে বাদ দিয়ে দিই, এরপর তাহলে এটা নাউন ফ্রেজ। আই ওয়ান্ট টু স্টাডি ওয়েল, এবার আমি পড়াশোনা করতে চাই, আমি কি চাই? পড়াশোনা করতে চাই, এটা পড়াশোনা করতে চাই। হ্যাঁ, যখন এটা ছিল তখন তাকে পড়াশোনা যেহেতু সে করবে, সেই হিসাবে আমি তাকে সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু হেল্প, আমি চাই সাহায্য করতে তাকে, কি উদ্দেশ্য? টু স্টাডি ওয়েল, তাকে সে যেন ভালো পড়াশোনা করতে, এটা তার উদ্দেশ্য ছিল। এবার পুরো এটাকে যখন আমি বাদ দিয়ে ফেললাম, তখন আমি পড়াশোনা করতে, তাহলে আমি কি চাই, তাহলে আমি কি চাই আর আমি কেন চাই, এরকমভাবে একটু সেন্সটা ডেভেলপ করতে হবে, যে পারপাস আর নিজেই সেটা। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করতে হবে, মনে থাকবে? কারণ ইনফিনিটিভের ব্যবহারটা প্রচুর আসবে, তুমি এটাকে ব্যবহার করতে পারবা কিনা ওই সেন্টেন্সে, সেই সময় তোমাকে কীভাবে লিখতে হবে, এই জায়গাগুলো খেয়াল করতে হবে। পরপর অনেকগুলো ইনফিনিটিভ থাকতে পারে, মনে থাকবে তো? একই সেন্টেন্স ইনফিনিটিভ নাউন হিসাবে আছে, অ্যাডজেক্টিভ হিসাবে আছে, অ্যাডভার্ব হিসাবেও আছে, সব কিছু হিসাবেই আমার এসে যেতে পারে। তো একটু খেয়াল রাখো। তাহলে এটুকু কি ক্লিয়ার হয়েছে? আপাতত ক্লিয়ার হয়েছে তো নাকি? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে ইনফিনিটিভকে আমরা সেন্টেন্সে তিন ভাবে পেতে পারি। এই তিন ভাবে কি কি একটু মনে রেখো, পরে যখন আমরা ওই প্যাসেজ পড়বো তখন যেন ধরতে পারি আমরা আলাদা আলাদা করে। হ্যাঁ, এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপল তো অলরেডি পড়ে ফেলেছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে দুইটা কাজ করতে পারে, সে অ্যাডজেক্টিভের কাজও করতে পারে, আবার অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজও করতে পারে, আবার অ্যাডভার্ব ফ্রেজের কাজও করতে পারে, নাকি? তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করবে কখন? যখন সে নাউনকে মডিফাই করবে। আর যখন অ্যাডভার্বকে মডিফাই করবে তখন হবে কি
ভার্বের মডিফায়ার নাকি, সরি ভার্বকে মডিফাই করবে তখন হবে সে অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, এখন আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজে একটু আসি। এবার আমরা কখন কোনটা ইউজ করব সেটাও কিন্তু আমি বোঝাবো। আগে আমরা সবগুলো বুঝে নিই যে আমি কখন কোন ফ্রেজটা ইউজ করব, আমরা কখন ইনফিনিটিভ ইউজ করব, কখন জেরান্ড ইউজ করব, কখন পার্টিসিপল ইউজ করব, কখন পাস্ট পার্টিসিপল, কখন প্রেজেন্ট পার্টিসিপল, এই কথাগুলোও আমরা কিন্তু আলোচনা করব। কারণ ট্রান্সফরমেশনে এবং তোমার সেন্টেন্স লিখতে কিন্তু লাগবে রিডিং স্কিলসে, একটু মাথায় রেখো, সাবধানে। দেখো পাস্ট পার্টিসিপলের গঠনটা কেমন হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ কেমন বলো তো? আমরা জানি Which is sir? ভার্বের যে 3 নম্বর এটার চেহারা কেমন, আইএনজি ইডি, ইডি যুক্ত হয়। প্রধানত ইডি যুক্ত হয়, তাছাড়া কি আছে, তাছাড়া আরো বিচিত্র রূপ আছে, তাই তো? সবগুলো যে ইডি যুক্ত হয় তা কিন্তু না, এর অন্যান্য রূপও আছে। তো যেমন আমি যদি বলি, আচ্ছা একটু মিউট রাখো, কারো মনে আনমিউট করা আছে। স্লিপের পাস্ট পার্টিসিপল কি? স্লেপ্ট। স্লেপ, তাই তো? তারপর হচ্ছে গেটের পাস্ট পার্টিসিপল কি? গটেন। অথবা গটেন। আর যদি বলি কাটের পাস্ট পার্টিসিপল কি তাহলে? তাহলে আবার এখানে যদি আমরা বলি মেক তখন কেমন হবে? Made. যদি বলি ওয়ার্ক তখন হবে কি? হ্যাঁ, তাহলে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপলের চেহারা এক একটার এক এক রকম, অতএব ওটার সমস্যাটা আমরা জানবো। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস যখন আমরা আরো এক্সটেনশন যুক্ত করছি তখন সেটা হয়ে যাচ্ছে কি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে তো? তাহলে কি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটা শুধুমাত্র কিসের কাজ করে জানা আছে? এটা শুধু অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে? শুধু অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন ইনফিনিটিভ কিন্তু অ্যাডজেক্টিভের কাজও করছে, নাউনের কাজও করছে, অ্যাডভার্বের কাজও করছে। জিরান্ড হচ্ছে অ্যাডজেক্টিভের কাজও করছে, আবার অ্যাডভার্বের কাজও করছে। কিন্তু পাস্ট পার্টিসিপল শুধুমাত্র অ্যাডজেক্টিভের কাজ করে। এবং সে কোথায় বসে? অ্যাডজেক্টিভের কাজ করতে হলে কাকে মডিফাই করতে হবে বলো তো? নাউনকে। হ্যাঁ, তাহলে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে বসবে। দেখো উই টুক দ্য ফুড, আমরা ওই খাবারটা গ্রহণ করেছিলাম। কোন খাবার বলো? Cooked by mother. কুকড বাই মাই মাদার। তাহলে হচ্ছে আমার মায়ের রান্না করা খাবারটা আমরা গ্রহণ করছিলাম। তাহলে দেখো ফুডের কিন্তু পোস্ট মডিফায়ার হয়েছে। অতএব পাস্ট পার্টিসিপল যেখানেই বসুক না কেন, বিশেষ করে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, সেখানেই সে কোনো না কোনো নাউনের পরে বসে নাউনকে মডিফাই করবে। যেমন এই জায়গায় বলি পোয়েম কম্পোজড বাই কাজী নজরুল ইসলাম, তাহলে পোয়েম কম্পোজড বাই কাজী নজরুল ইসলাম আর রেভলিউশনারি ইন ইউজ, ইন টোন। তাহলে এখানে কম্পোজড বাই কাজী নজরুল ইসলাম এটা কি বলো তো? পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তাই না? দেখো এই যে পোয়েমস আর রেভলিউশনারি, আমরা বললাম এটা হলো সাবজেক্ট, পোয়েম হলো আমাদের হেডওয়ার্ড হিসেবে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব হলো আর রেভলিউশনারি হলো কি? নাউন, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন কোন পোয়েমগুলো রেভলিউশনারি সেটা বোঝাতে আমরা তার পাশে একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ যুক্ত করেছি, যেটা হলো কম্পোজড বাই কাজী নজরুল ইসলাম। অতএব এটা দিয়ে পোয়েমকে মডিফাই করে আমরা বুঝতে পারলাম কবিতাগুলো, সব কবিতা রেভলিউশনারি না, যে কবিতাগুলো কাজী নজরুল ইসলামের লেখা সেইগুলো হলো রেভলিউশনারি। ঠিক আছে না? তো এইভাবে আমরা করব কি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ কোনো নাউনের পরে বসিয়ে ওই নাউনটাকে আমরা বিশেষভাবে নির্দেশ করাবো আর কি। মনে থাকবে তো? যেমন আমি যদি একটু লিখি যে আই হ্যাভ বট আ কম্পিউটার মেড ইন জাপান, তাহলে জাপানের তৈরি আমি একটা কম্পিউটার কিনেছি। এখানে পাস্ট পার্টিসিপল ফ্রেজ কোনটুকু? Made in Japan. তাহলে আমাদের মূল সেন্টেন্স স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস এটা ভার্ব ফ্রেজ হলো মনোট্রানজিটিভ ভার্ব প্লাস হলো অবজেক্ট, আর এই অবজেক্টের মডিফায়ার হিসাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করেছি মেড ইন জাপান। তাহলে মেড ইন জাপান দিয়ে কাকে মডিফাই করছে? কম্পিউটারকে না?
কম্পিউটারকে মডিফাই করছে। তো এইভাবে আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজগুলোকে পাবো কোনো নাউনের পরে। আমরা যখন সেন্টেন্স পড়বো তখন যেন আমরা যখন দাগায় দাগায় বোঝাবো তোমরা যেন বুঝতে পারো যে হ্যাঁ ওইটা এটা সেটা, ঠিক আছে তো? পাস্ট পার্টিসিপল কখন ইউজ হবে, প্রেজেন্ট পার্টিসিপল কখন ইউজ হবে, সেগুলো আমরা আলোচনা করব। এরপরে আমরা আসছি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের গঠনটা তো আমরা জানি নাকি? জাস্ট আমরা করব হ্যাভিং আর সাথে হচ্ছে কি এই যে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের এই যে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, এইটা যদি আমরা যুক্ত করে থাকি তাহলে হয়ে যাবে কি পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, তাই না? হ্যাঁ, তখন হয়ে যাবে কি পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, এটাকে আমরা বলছি ভার্বের 3 নম্বর। এইটা হলো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। সে কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের, বলো তো? অ্যাডজেক্টিভের, অ্যাডভার্বের কাজ করবে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, তাই তো? সেটা প্রধানত কিসের কাজ করে দেখো? আমি কিন্তু এই নোটে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা জিনিস আমি লিখে দিয়েছি। এখন শুধু কাজ হচ্ছে তোমাদেরকে মাথায় নিয়ে নেওয়া এই প্রত্যেকটা ফ্রেজ সম্পর্কে, ঠিক আছে তো? একদম ক্লিয়ার করে দেওয়া রয়েছে, এখানে কোনোভাবে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই। পারফেক্ট পার্টিসিপল যেহেতু অ্যাডভার্ব হিসেবে বসবে, অতএব অ্যাডভার্ব হিসেবে কার মডিফায়ার হবে? ভার্বের না? হ্যাঁ, ভার্বের মডিফায়ার হবে। অতএব ভার্বের মডিফায়ার হতে প্রধানত সে ভার্বের কয়েকটা জিনিস নির্দেশ করে। ভার্বের টাইম নির্দেশ করতে পারে, ঠিক আছে তো? এবং ভার্বের টাইম কখনো কখনো কারণও নির্দেশ করে, তাই তো? হয় কারণ আর না হয় টাইম নির্দেশ করে, ঠিক আছে তো? যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, এই সেন্সটা যদি আমি একটু লিখি, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক দে ওয়েন্ট হোম, এটা হ্যাভিং ডান দ্য ওয়ার্ক এটা কি হিসাবে কাজ করছে বলো তো? তারা বাড়ি গিয়েছিল, কেন না কখন? বললাম হ্যাভিং ডান দ্য ওয়ার্ক দে ওয়েন্ট ব্যাক টু হোম, কি বলবো? কখন স্যার? হ্যাঁ, কখন বোঝাচ্ছে না? হ্যাঁ, কাজটা করে তারা বাসায় ফিরে গিয়েছিল। তাহলে কখন বাসায় ফিরে গিয়েছিল? কাজ শেষে করে। আর যদি আমি এখানে লিখতাম এইভাবে যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক দে গট টায়ার্ড, তাহলে কি বলবে এই জায়গায়? কেন? হ্যাঁ, কারণ বোঝাচ্ছে, আবার সময়ও বোঝাতে পারে। মোটামুটি সময় এবং কারণ এই দুটাই নির্দেশ করতে পারে কোন, তাই তো? তারা কেন ক্লান্ত হয়ে গেল? কাজটা করে, অথবা কখন তারা ক্লান্ত হয়ে গেল? কাজটা করে। অতএব যেভাবে বুঝি না কেন ভার্বকে তো মডিফাই করছে নাকি? গট টায়ার্ড, ক্লান্ত হয়ে যাওয়া, কেন ক্লান্ত হলো বা কখন ক্লান্ত হলো, অতএব দেখাচ্ছে এটা কিন্তু কোনো নাউনকে মডিফাই করছে না, এটা ভার্বকেই মডিফাই করছে। বুঝতে পেরেছ? তো এইভাবে অতীতে মোটামুটি এটা শুধু অতীতেই ব্যবহার করা হয়, এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। বিশেষ করে পাস্ট টেন্সে আমরা ওই জিয়া পড়ছিলাম না, পাস্ট পারফেক্ট টেন্স, যেখানে দুটা কাজ বোঝায়, তাই না? পাস্ট পারফেক্ট টেন্সে দুটা কাজ বোঝায়, আমরা পড়েছিলাম তো নাকি? একটা আগে হয়, একটা পরে হয়। প্রধানত পাস্ট পারফেক্ট টেন্সের ওই যে সেন্টেন্সটা, ওটা তো একটা কমপ্লেক্স সেন্টেন্স, ওটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে করি তখন যে কাজটা আগে হয়ে যায় তাকে যদি নন ফাইনাইট করতে হয় তাহলে আমরা সেটাকে পারফেক্ট, তাই তো, পার্টিসিপল ফ্রেজ দিয়ে তাকে আমরা কি করি? আমরা ওটাকে নন ফাইনাইট করে ফেলি, তখন সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যায়। মানে ব্যাপারটা এরকম যে দে গট টায়ার্ড after they had done the work, এটা না বলো তো? আগে কি টায়ার্ড হয়ে গেছে নাকি আগে কাজ হয়ে গেছে? কোনটা? আগে কাজ হয়ে। হ্যাঁ, তাহলে they got tired after they had done the work। হ্যাঁ, তাহলে কাজটা করার পর তারা ক্লান্ত হয়ে গেছে। এইটাকে যখন আমরা সিম্পলে করি তখন এটা করতে হয়। তাহলে এই পুরোটাকে আমরা করছি কি? নন ফাইনাইট করছি। তাই আমরা বলতে পারি কি যে they got tired having done the work,
হ্যাভিংটা বাদ পড়ে গেছে। কেউ আফটার দিয়ে করলেও করতে পারো, সেটা তখন নাউন ফ্রেজ হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে, তাই তো? আফটার, তাই তো? অবশ্যই আফটার ব্যবহার করার থেকে হ্যাভিং ডানটা দিলে আফটারের ব্যবহারটা হয়ে যায় ওখানে। এখন আমরা এটা আগেও বসাতে পারি, এটা আমরা পরেও বসাতে পারি, সেন্স আমাদের একই থাকবে। মানে বোঝাবে যে একটা কাজ আগে হয়েছে, ওই কাজটা হওয়ার কারণে আমাদের আরেকটা কাজ ঘটনা ঘটে গেছে। এই সেন্সটা বোঝাতে আমরা এই যে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা ইউজ করি মোটামুটি, এছাড়া এর ব্যবহারটা তেমন নাই। এই তো, তাহলে নন ফাইনাইট যে সকল ভার্বগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি একটু বুঝে নিলাম। এইটাকে আমি একটু রিভিউ করে নিই, হ্যাঁ, কারণ এই জায়গাতে আমরা একটু বেশি কনফিউজড হয়ে যাই। কারণ নন ফাইনাইট ভার্ব দিয়ে আমরা যে সকল ফ্রেজগুলো পেলাম তার মধ্যে আমরা প্রথমে পেলাম কি, জিরান্ড ফ্রেজ, একটু মাথায় নাও। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তারপর হলো কি, তার আগে আমি একটু ইনফিনিটিভ দিই, হ্যাঁ, এটা একটু দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরেকটা হলো কি, পারফেক্ট। হ্যাঁ। এখন এই প্রত্যেকটা ফ্রেজ পার্টস স্পিচ অনুসারে কোন কোন ফ্রেজের কাজ করতে পারে একটু মাথায় একটু গেঁথে নাও। দেখো দেখি কে কে বলতে পারে, আমি পাশাপাশি লিখবো। প্রথমে আসি, ইনফিনিটিভ ফ্রেজ কোন কোন ফ্রেজের কাজ করতে পারে সেন্টেন্সে? Noun phrase, adjective phrase, এই তো নাকি? তারপর জিরান কিসের কাজ করতে পারে? noun phrase, নাউন ফ্রেজ, তাই তো? আর কিছু? adjective phrase, সরি, আচ্ছা, জিরান ফ্রেজ শুধু নাউন ফ্রেজের কাজ করতে পারে। তারপর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিসের কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল adjective or adverb. তারপর পাস্ট পার্টিসিপল ফ্রেজ To the adjective phrase. অ্যাডজেক্টিভ, তারপরে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, Adverb. এই তো দেখো, এই হচ্ছে আমাদের। তাহলে চিন্তা করো, ইনফিনিটিভ সবচেয়ে শক্তিশালী, সে তিনটার কাজই করতে। দেখে এখানে সব কিন্তু মেজর ফ্রেজগুলোর নাম বলা আছে, ভার্ব ফ্রেজ বাদে। আমরা টোটাল 4টা পেয়েছিলাম না, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ বাদে বাকি মেজর কোন কোন ফ্রেজের কাজ তারা করে। দেখো ইনফিনিটিভ হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সে নাউনের ফ্রেজও করতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজও অ্যাডভার্ব করতে পারে। জিরান্ড হচ্ছে শুধু নাউন ফ্রেজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে শুধু অ্যাডজেক্টিভ ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্ব ফ্রেজ। আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজের কাজ করতে পারে, যেহেতু জিরান্ডের জায়গাটা কেড়ে নিচ্ছে। কারণ জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা কি দেখতে একই রকম না? বলো, এই দুটারই চেহারা কেমন? ভার্বের সাথে আইএনজি নাকি? ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ। তাহলে এই আইএনজির দুটো নামকরণ করা হয়ে গেছে। আমরা ইনফিনিটিভের মতো থেকে একে তো আমরা আইএনজি জিরান না বলে আমরা বলতে পারতাম যে তিনটার কাজই করতে পারে, নাউন ফ্রেজ বলতে পারতাম, কিন্তু আসলে আলাদা নামকরণ করা হয়েছে। এটাকে ভার্বাল নাউনও বলা হয়, ইনফিনিটিভ ফ্রেজ এবং জিরান ফ্রেজকে ভার্বাল নাউনও বলে, ঠিক আছে? তো যাই হোক, এইখানে আমরা শুধু একটু এক পলকে দেখে নিলাম, দেখি মাথায় তোমাদের কেমনভাবে গেঁথে যায়। 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড একটু মাথায় নিয়ে নাও, দিয়ে আমি যাদের যাদের ধরবো তারা বলবে। এখন গ্রুপ থেকে লিভ নিয়ে নাও, হ্যাঁ। অনলাইনে খুব চালাকি করা যায়, ঠিক আছে? তো ভুল হোক, ভুলই বলো তুমি, কিন্তু না বলার থেকে ভুল বলা তাও ভালো, যে তুমি মানে পার্টিসিপেট করতেছো। ধরবো, কে বলতে পারবা এই কাজটা? আছো সবাই লাইনে? অলরেডি 3 জন লিভ নিয়েছে। আচ্ছা, ইসরা বলো তো, ইসরা ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ফ্রেজ। আর জিরান্ডের মধ্যে আসবে শুধু নাউন ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল আসবে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ,
পাস্ট পার্টিসিপল আসবে শুধু অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর পারফেক্ট পার্টিসিপল আসবে শুধু অ্যাডভার্ব ফ্রেজ। সিম্পল হিসাব, মানে একদম সিম্পল। আমি গঠন সহ বুঝালাম, এদের ব্যবহারটা কিভাবে হবে সেটা বুঝিয়ে দিয়েছি। এখন তোমরা কতটুকু নিতে পারছো সেটা তোমাদের পরবর্তীতে ইফেক্টটা ফেলবে। ওকে, আরেকজনকে ধরে আমরা প্রিপজিশনটা পড়ে আজকে ফ্রেজ নিয়ে পুরো একটা ইয়া করব, কোনো প্যাসেজ দেখে আমরা ফ্রেজগুলোকে বার করব। আচ্ছা, ছেলেদের ভিতরে সাদিক বলো। সাদিক, মোহাম্মদ সাদিক। স্যার ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করবে। হ্যাঁ, ডিরান নাউনের এবং এবং পার্টিসিপল পাস্ট পাস্ট পারফেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভের এবং পাস্ট পারফেক্ট হচ্ছে অ্যাডভার্বের। না না না, তুমি ভুল বলে ফেললা, বলার ক্ষেত্রে ভুল হয়ে গেল, একটু ঠিক করে নাও। ভুল ঠিক বলতে হবে, ভুল বললে ওটাই গেতে যাবে মাথায়। সজীব মিয়া বলো, ছেলেদের ভিতরে সজীব মিয়া, মোহাম্মদ সজীব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে ইনফিনিটিভ ফ্রেজ সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসাবে কাজ করতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করতে পারে। তারপরে জেরান্ড ফ্রেজ, সেটা হচ্ছে নাউন ফ্রেজ হিসেবে কাজ করতে পারে সেন্টেন্সে। তারপরে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, সেটা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটা ফ্রেজ হিসেবে কাজ করতে পারে। পাস্ট পার্টিসিপল ফ্রেজ, সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতে পারে। আর পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করে, অ্যাডভার্ব ফ্রেজ। এই তো, ভেরি গুড। তো আশা করি সবাইকে আর ধরলাম না, তাহলে বেশ অংশগ্রহণ আছে, মানে তোমরা বুঝেছো। এরপর আমরা চলে আসি হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। হ্যাঁ, প্রিপজিশনাল ফ্রেজ সম্পর্কে অলরেডি আমরা জেনেছি, প্রিপজিশন দিয়ে গঠিত হবে। কারণ আমরা জানি নাউন দুই ধরনের অবজেক্ট হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, আর একটা হলো প্রিপজিশনাল অবজেক্ট। তাহলে প্রিপজিশনের সাথে নাউন বা নাউন ফ্রেজ বা অবজেক্ট যুক্ত হয়ে যে ফ্রেজটা গঠিত হয় সেটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এবং প্রিপজিশনাল ফ্রেজ সেন্টেন্সে তিনটা ফ্রেজের কাজ করে, ঠিক ইনফিনিটিভের মতো। সে নাউন ফ্রেজ হিসাবেও বসতে পারে, সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে বসতে পারে, সে অ্যাডজেক্টিভাল ফ্রেজ হিসাবেও বসতে পারে। ঠিক আছে তো? সিম্পল হিসাব। যদি সে নাউনের জায়গায় বসে তাহলে নাউন ফ্রেজ, যদি ভার্বের পরে বসে বা আগে বসে ভার্বকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে তাহলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভাল ফ্রেজ। এটা আমরা আগেও জেনেছি, এখনও জানলাম নাকি? আচ্ছা দেখো, আমি একটা সেন্টেন্সকে একটু লিখি। দেখো, দ্য ক্যাট সিটিং আন্ডার দ্য টেবিল ইজ ব্ল্যাক। এখানে সিটিং আন্ডার দ্য টেবিল, এটা কি ফ্রেজ হচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ না? দিয়ে ক্যাটকে মডিফাই করছে নাকি? মানে এটুকু আমরা বাদ দিলাম যে দ্য ক্যাট ইজ ব্ল্যাক। ক্যাটটা হচ্ছে কি? কালো। কোন ক্যাটটা কালো? বলো, আমি তো বলি নাই, তাই না? নির্দেশ করবো এখন। তাহলে দ্য ক্যাট ইজ ব্ল্যাক, আমি যখন নির্দেশক হিসাবে দিলাম সিটিং আন্ডার দ্য টেবিল, তাহলে টেবিলের নিচে বসে থাকা ক্যাটটা হলো ব্ল্যাক। তখন সিটিং আন্ডার দ্য টেবিল কি ক্যাটকে মডিফাই করছে না? বুঝলাম না, কেউ উত্তর দিল না। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ না? ওরে বাবা, এত সাউন্ড কেন তোমাদের ইয়াতে মনে হয়? হ্যাঁ, নুসরাত জাহান, তোমার ওখান থেকে খুবই সাউন্ড আসতেছে। হ্যাঁ, তুমি একটু মিউট রাখো। আর বাকিরা কেউ কি আমার কথা শুনতে পাওনি না বুঝতেই পারোনি? কেউ কথা বলে না। স্যার পারছে স্যার, বুঝতে পেরেছি। তোমাদের রেসপন্স পেতে আমার 1 মিনিট ওয়েট করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি বোঝাবো বলো? যদি রেসপন্স দিও তাহলে আমি তো আর বোঝাতে পারবো না, তাহলে রেখে দিলাম এটা। হ্যাঁ, আমি যে বোঝাতে যাচ্ছি যে তোমরা সেটা রেসপন্সই পাচ্ছ না, তাহলে আমি কি বোঝাবো বলো? স্যার ইয়ারফোনটা আমার একটু সমস্যা ছিল তো, সেই জন্য দিতে পারিনি। যত সময় কম সাউন্ড শোনা যায়, ওটা দিয়ে শোনা যায় না। বাকি সবার একই সমস্যা? না স্যার। না স্যার।
কি বলতে চাচ্ছিলাম আমার মাথার দিকে চলে গেছে। মানে এই যে বললাম যে তোমাদের যদি ইয়া হয়, ইন্টারাপ্টেড হয়, ক্লাস নেওয়া খুব জটিল হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, অনলাইনে এই জন্য আমার অনলাইনে পড়ানো বাদ দিতে হবে। তোমার অ্যাটেনশন না হও না নাকি আমি জানি না কি সমস্যা। আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছিলাম, সেটাই তো কি বোঝাতে চাচ্ছিলাম আমি ভুলে গেছি। ফ্রেজ বলতে চাচ্ছি টেবল ইন কোন ক্যাটটা ব্ল্যাক? দ্য ক্যাট সিটিং অন দ্য টেবল ইজ ব্ল্যাক। সেটা তো বলছিলাম, কিন্তু আমি কি উদ্দেশ্যে এটা বলতে চাচ্ছিলাম আমি সেটাই ভুলে গেছি। থাক, বাদ দাও, আমি ভুলে গেছি ওটা। আমি জানি কি যেন বোঝাতে গিয়ে ওটা ধরছিলাম। থাক, ওটা বাদ যাও। যা পড়েছো তাই পড়েছো। তোমাদের রেসপন্স লেভেলটা খুবই কম। জানি না বুঝতে পারছো না নাকি কি বুঝার জন্য আমি বুঝি না এখনো। আচ্ছা ঠিক আছে। এই হলো 13 প্রকার আমাদের ফ্রেজ। হ্যাঁ, আমি জানি না আমি তোমাদের বোঝাতে পারছি কিনা। কারণ তোমরা বুঝেছো না, আমি বোঝাতে পারলাম না, আমি এখনো বুঝিনি। যা পেরেছি তাই বোঝালাম। যদি ভবিষ্যতে কাজে লাগে তো ভালো, না হলে বাদ দাও, সময়টা নষ্ট হবে শুধু। আজ তাহলে আমরা টোটাল যে 13 প্রকার ফ্রেজ পেলাম, আমি একটু ওদের মধ্যে কানেকশনটা বোঝানোর চেষ্টা করেছি। আর বলেছি ফ্রেজকে আমরা দুইভাবে পাই, একটা হচ্ছে গঠন অনুসারে, একটা হচ্ছে পার্সেস স্পিচ অনুসারে। পার্সেস স্পিচ অনুসারে আমাদের মেজর 4টা হচ্ছে ফ্রেজ: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব এবং অ্যাডভার্ব। এইগুলোরই আমরা নন ফাইনাইট ওদিকে যেগুলো আছে বা বাকি যে 6 প্রকার ফ্রেজ আছে ওগুলোকে আমরা আসলে সেন্টেন্সে ব্যবহারের পর এভাবেই পাবো। আর বাকি যেগুলো আছে যেমন ফ্রেজ প্রিপোজিশন, কনজাংশন ফ্রেজ বা ইন্টারজেকশন ফ্রেজ, এরা তো নিজেরাই পার্সেস স্পিচ অনুসারে ওটা গঠিত, অতএব ওদের আর আলাদা করে নন ফাইনাইট বা অন্য অর্থে নেই। তো ফ্রেজ আমরা কিছু সেন্টেন্সে একটু দেখার চেষ্টা করব যে আমরা ফ্রেজগুলোকে ধরতে পারছি কিনা। ঠিক তো? সবাই কি সাথে আছো? আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি ক্লজটা আলোচনা করার পর তখন আরও বেশি ক্লিয়ার হবে। তার আগ পর্যন্ত একটু ঝামেলা থাকবে, কারণ সেন্টেন্সগুলো যদি একটু বড় হয় তখন সেই জায়গাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আমি একটু ছোট ছোট সেন্টেন্স নিয়ে আসার চেষ্টা করি। আমি ওটাকে না দিয়ে এখান থেকে একটা সেন্টেন্স নিয়ে আসি। হ্যাঁ, আমি সেটা কোথায় ফেললাম? এইটা হচ্ছে সুন্দর একটা উদাহরণ আছে। এখানে অবশ্য প্রিপোজিশনের ইয়াটা একটু বেশি। সবাই কি লাইনে আছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটু বড় করে নিই তোমার যাতে দেখতে সুবিধা হয়। একটা করে সেন্টেন্স
দেখো তো প্রথম প্রথম যেটা দেখিয়েছি এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স না, যেহেতু অ্যাডভান্স রাইটিংয়ে বিশেষ করে সাহিত্যিকেরা কখনো কোনো ফুল সেন্টেন্স নাও লিখতে পারে। এখানে টোটাল কয়টা প্রেপোজিশন ফ্রেজ আছে? বলো তো এখানে কয়টা ফ্রেজ আছে প্রেপোজিশনাল? তিনটা। তিনটা। কি কি বলো তো? In a dentist's operating room on a fine August morning, একটা হচ্ছে in 1896। তিনটা এখানে আমরা ফ্রেজ পেয়েছি। দেখো তো প্রত্যেকটা প্রিপোজিশন ফ্রেজের সাথে কি একটা করে নাউন ফ্রেজ আছে না? হ্যাঁ, প্রথমটা কি? আর ডেন্টিস্ট অপারেটিং রুম, তাহলে এখানে রুম হচ্ছে আমাদের হেডওয়ার্ড, অপারেটিং হলো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আর ডেন্টিস্ট হলো আমাদের পজিটিভ প্রোনাউন বা পজিটিভ নাউন। হ্যাঁ, সেই হিসাবে এটা হচ্ছে দেখো কি একটা নাউন ফ্রেজ। একইভাবে অন আ ফাইন অগাস্ট মর্নিং, এটাও দেখো মর্নিং হচ্ছে আমাদের নাউন, অগাস্ট হলো আমাদের প্রপার অ্যাডজেক্টিভ, ফাইন হলো আর একটা অ্যাডজেক্টিভ, আর আর্টিকেল হলো এ। তাহলে কি প্রিপোজিশনাল ফ্রেজ সবসময় কি কি হিসাবে বসে? একটা প্রিপোজিশন প্লাস হচ্ছে একটা নাউন অথবা নাউন ফ্রেজ মিলে একটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হয়। আর এখানে তো একটা সালের নাম আছেই, হ্যাঁ, 1896। তাহলে কিন্তু টোটাল দেখো এটার মিনিং যখন আমরা করতে যাচ্ছি তখন মিনিং আসছে কি আমাদের মধ্যে একটা ইমেজ তৈরি হয়েছে না, ছবি তৈরি হয়েছে না, যে 1896 সালের কি একটা আগস্টের সুন্দর সকালে কার রুমে? অপারেশন রুমে। তাহলে কাহিনীটা কোথায়, সেটিংটা কোথায়? সেটিংটা হচ্ছে যে একজন ডেন্টিস্টের অপারেটিং রুমে, সময়টা হচ্ছে 1896 সালের আগস্টের এক সুন্দর সকাল। এই তো নাকি? হ্যাঁ, তো এইভাবে দেখো পরের সেন্টেন্সটা যদি আমরা যাই, দেখো ফ্রেজ ফ্রেজ করে, শুধু ফ্রেজ ফ্রেজ করে বিষয়টা খেয়াল করবা। পরের সেন্টেন্সে যদি আমরা পাই তাহলে আমরা প্রথমত একটু ফ্রেজগুলো ধরার চেষ্টা করি। দেখো কিভাবে এসেছে। প্রথমটা হচ্ছে কি, দ্য ইউজুয়াল টাইনি ডেন লন্ডন ডেন। তাহলে এটা কি একটা ফ্রেজ না? এটা নাউন ফ্রেজ না বলো তো? আবার কি, দ্য বেস্ট সিটিং রুম, এটা কি একটা নাউন ফ্রেজ না? তারপর হচ্ছে অফ আ ফার্নিশ লজিং, এটা একটা কি প্রিপোজিশনাল ফ্রেজ না? ইন আ টেরাস, এটা একটা কি প্রিপোজিশনাল ফ্রেজ? প্রিপোজিশন ফ্রেজ। অন দ্য সি ফ্রন্ট, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাট আ ফ্যাশনেবল ওয়াটারিং প্যালেস, এটাও দেখো একটা সেন্টেন্স শুধুমাত্র প্রিপোজিশনাল ফ্রেজ আর নাউন ফ্রেজ দিয়ে ভরা। তাহলে যে সকল নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন আছে সেগুলো হলো প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। আর বাকি তিনটা নাউন ফ্রেজ পেয়েছি যাদের সাথে অ্যাডভার্ব বা কনজাংশন আছে মাত্র, বাট বাকি দেখো এখানে সব ওই ফ্রেজ দিয়ে ভরা। হ্যাঁ, এবং ফ্রেজ ফ্রেজ অনুসারে মিনিং করতে হবে, একটা একটা করে ওয়ার্ডের মিনিং করতে গেলে হবে না। তাহলে দ্য ইউজুয়াল টাইনি লন্ডন ডেন মানে কি? টাইনি মানে কি? ছোট্ট। লন্ডন মানে লন্ডন শহরের, ডেন মানে একটা কি, একটা মানে খুবই গুপ্ত জায়গা এরকম আর কি, মানে কি বলবো, মানে হিডেন একটা প্লেস, এটা বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে হচ্ছে দ্য ইউজুয়াল টাইনি লন্ডন ডেন। তাহলে ইউজুয়াল মানে কি? সাধারণ। তাহলে সাধারণত ছোট্ট লন্ডনের, মানে ছোট লন্ডনের না, লন্ডনেরই ছোট এরকম আর কি, লন্ডনেরই ছোট একটা ডেন। অ্যান্ড দ্য বেস্ট সিটিং রুম, এবং এটা হচ্ছে কি সবচেয়ে বেস্ট সিটিং রুম। তাহলে সিটিং রুমটা কোথাকার? অফ আ ফার্নিশ লজিং, মানে সুসজ্জিত একটা বাসা। লজিং মানে কি? একটা বাসা নাকি? হ্যাঁ, তাহলে একটা সুসজ্জিত বাসার একটা খুবই ভালো একটা বসার রুম বা বসার কক্ষ। কোথায় সেটা? ইন আ টেরাস। টেরাস মানে বুঝো তো, মানে এক বারান্দা মতো থাকে না, দেখবো যে সমুদ্রের পাশে কক্সবাজার বলো বা কুয়াকাটা বলো, যে ওখানে যে বিল্ডিংগুলো থাকে তার সামনে বসার জন্য যে একটা জায়গা থাকে, হ্যাঁ, ইন আ টেরাস অন দ্য সি ফ্রন্ট। তাহলে সেটা আবার কোন দিকে? মুখটা কোন দিকে বিল্ডিংয়ের বলো তো? হ্যাঁ, সমুদ্রের দিকে। এবং হচ্ছে অ্যাট আ ফ্যাশনেবল ওয়াটারিং প্লেস, এবং সামনে হচ্ছে কি একটা ফ্যাশনেবল ওয়াটারিং প্লেস, মানে হচ্ছে ওই যে দেখবা যে তোমাদের ইয়া থাকে না অনেক সময় ছোটো ছোটো লেক মতো থাকে,
সুন্দর জায়গা, ফ্যাশনেবল এবং ওয়াটারিং প্লেস, মানে যেখানে পানি আছে। তো দেখো এখানে আমি যে পেলাম বিষয়টা, এখানে প্রধানত সবগুলোই নাউন ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে একটার পর একটা বসিয়ে একটা ইমেজ তৈরি করা হয়েছে। একটা ইটের মতো সিমেন্ট দিয়ে বসিয়ে বসিয়ে কি করা হয়েছে, একটা লাইন, একটা দেওয়ালের একটা ইট বসানো হয়েছে পরপর। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা ফ্রেজের বিষয়টা, বুঝতে পারছো কিভাবে হয়েছে? এবং এখন এই ফ্রেজের ভিতরে আবার ইন্টার রিলেশনটা বুঝতে হবে যে কোন ফ্রেজটা কি হিসাবে বসেছে, সেটা পরে আসতেছি, আরও বুঝতে সুবিধা হবে। এবার পরের সেন্টেন্সটা যদি আমরা একটু আসি, কারণ আমরা দেখুন এখনো কনজাংশন পড়ি নাই, তো এই জন্য এই যে বার্ডস নট এগুলো দিয়ে আমি এখন বোঝাতে পারতেছি না। এরপর আসি, দেখো দ্য অপারেটিং চেয়ার। তাহলে এই যে অপারেটিং রুমের, এটা কি ছিল, একটা অপারেটিং চেয়ার। দেখো তো অপারেটিং এটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত না, বলো তো? এটা দেখ ভার্বের সাথে আইএনজি যুক্ত নাকি? তারপর সিটিং রুম, এটা ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত। তারপরে ওয়াটারিং প্লেস, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত। তারপর দেখো অপারেটিং চেয়ার, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা কি হিসাবে চিনি? হয় প্রেজেন্ট পার্টিসিপল, না হয় জিরান্ড, তাই তো? হয় প্রেজেন্ট পার্টিসিপল, না হলে জিরান্ড। এখন ভাবো তো এইগুলো কি কোনো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে না? তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু অপারেটিং রুম, সিটিং রুম, ওয়াটারিং প্লেস, অপারেটিং চেয়ার সবগুলো দেখো কি কোনো নাউনের আগে বসেছে। যদি কোনো নাউনের আগে বসে, ঠিক আছে তো, ওই নাউনটাকে মডিফাই করা হয়, তাহলে তাকে আমরা কি বলি বলো? হ্যাঁ, ভুলে গেলা? জিরান্ড কিসের কাজ করে? জিরান্ড তো নিজেই নাউন হয়, আর যে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে সে কিভাবে জিরান্ড হয় বলো? প্রেজেন্ট পার্টিসিপল হবে না? হ্যাঁ, অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ কি প্রেজেন্ট পার্টিসিপল না, বলো? হ্যাঁ স্যার। দেখো এইভাবে বসে কি করছে আমাদের রেগুলার। এবার খেয়াল করো এখানে কয়টা ফ্রেজ আছে পরবর্তীতে। উইথ আ গ্যাস পাম্প অ্যান্ড সিলিন্ডার বিসাইড ইট। দেখো উইথ আ গ্যাস পাম্প অ্যান্ড সিলিন্ডার, এটা একটা কি প্রিপারেশনাল ফ্রেজ। বিসাইড ইট, এটা একটা প্রিপারেশনাল ফ্রেজ, মানে এর পাশে। তারপর হচ্ছে বিটুইন দ্য সেন্টার, এটা একটা প্রিপারেশনাল ফ্রেজ। অফ দ্য রুম, এটা একটা প্রিপারেশনাল ফ্রেজ। অ্যান্ড ওয়ান অফ দ্য কর্নার, এটা প্রিপারেশনাল ফ্রেজ। এইখানে বিষয়টা হচ্ছে আমাদের মেইন লিঙ্কিং ভার্বে। দেখো এটা ইজ, এই প্রথম আমরা একটা ভার্ব জাতীয় সেন্টেন্স পেলাম। আগেরটাতেও কোনো ফাইনাইট ভার্ব ছিল না, পরেরটাতেও কোনো ফাইনাইট ভার্ব ছিল না, জাস্ট একটা করে ফ্রেজ বসায় বর্ণ ছিল। কিন্তু এইবার আমরা পেয়েছি একটা সেন্টেন্স, সেটা হলো কি, দ্য অপারেটিং চেয়ার ইজ হাফ ওয়ে। দেখো এইখানে লিঙ্কিং ভার্ব আমাদের, ঠিক আছে তো? তাহলে এটা লিঙ্কিং ভার্ব ঠিক বলবো না, এটা হচ্ছে সেই অবস্থান বোঝাতে যে ভার্বটা আমরা পেয়েছিলাম, বি ভার্ব যেটা, তাই না? অবস্থান বোঝাচ্ছিলাম। তাহলে কি, দ্য অপারেটিং চেয়ার কোথায় অবস্থিত? বিটুইন দ্য সেন্টার অফ দ্য রুম অ্যান্ড ওয়ান অফ দ্য কর্নার্স। তাহলে এই ইজটা কি লিঙ্কিং ভার্ব বলবো নাকি শুধু বি ভার্ব বলবো বলো তো? কারণ এটা দিয়ে অবস্থান বোঝাচ্ছে। বলো, এটা অবস্থান বলতে, হ্যাঁ বি ভার্ব বলবো, তাই না? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হচ্ছে কি অ্যাডভার্বিয়াল কম্পাউন্ড। হ্যাঁ, তারপরে দেখো ওই বড় সেন্টেন্স, তাহলে হচ্ছে দ্য অপারেটিং চেয়ার ইজ হাফ ওয়ে বাদ দিলাম, আমি ছোট করে ফেললাম সেন্টেন্সটাকে। আচ্ছা, আমি এটাকে যদি একটু ছোট করে ফেলি তাহলে দেখো কীভাবে আমরা পাই, মানে কীভাবে যুক্ত করতে করতে বড় করা হয়েছে। আমি এটা বাদ দিলাম, এটুকু আমি বাদ দিলাম, দিয়ে আমি বেসিক কাঠামোটাকে আগে নিয়ে আসি। তাহলে দ্য অপারেটিং চেয়ার কোথায় অবস্থিত? দেখো ইজ বিটুইন দ্য সেন্টার অফ দ্য রুম। তাহলে সেন্টার অফ দ্য রুম অ্যান্ড ওয়ান অফ দ্য কর্নার্স, যেহেতু দুইটার সেন্টারে, তাহলে একদিকে রুমের সেন্টার থেকে শুরু করে আর একটা কর্নার, এই কর্নারের মাঝ বরাবর এই অপারেটিং চেয়ারটা রাখা আছে রুমের, ঠিক আছে তো? তাহলে বিটুইন দ্য সেন্টার অফ দ্য রুম অ্যান্ড ওয়ান অফ দ্য কর্নার্স, তাহলে চারটা যে কোণা আছে ঘরের, এই চারটা কোণার ভিতরে কোনো একটা কোণা এবং দরজার মানে বিল্ডিং কি আমাদের রুমের যে মাঝখান, সেই অনুসারে সেই দুইজনের মাঝখানে রাখা হয়েছে। ব্যাপারটা একটু কেমন জানি অদ্ভুত লাগলো কথাটা বুঝতে, না? আমি দেখি একটু বিষয়টাকে আর একটু ক্লিয়ার করি। মনে করো সেটা না, চার কোণ, এটাই তো, হ্যাঁ এইটা মনে করো আমাদের একটা রুম, ঠিক আছে তো? তাহলে চেয়ারটা কি রুমের মাঝখানে রাখা আছে এই জায়গায়?
হুম, না, তাহলে কোন জায়গায় রাখা আছে বলে মনে হচ্ছে? অফ দ্য কর্নার। Corner. হ্যাঁ, তাহলে যে কর্নারে রাখা হয়েছে নাকি কর্নার থেকে মাঝখানে? মনে করো এই একটা কর্নার, ঠিক আছে তো, আর এই হলো মাঝখান, এটা হলো মনে করো মাঝখান, আমি এটা একটা স্টার দিয়ে নির্দেশ করলাম। হ্যাঁ, এই রুমের মাঝখান হচ্ছে মনে করো এই জায়গায়, ঠিক আছে? দেখো বুঝো কিনা, এইটা স্যার। হলো মাঝখান। এখন চেয়ারটা রাখা আছে হয় এখানে, না হয় এখানে, না হয় এখানে, না হয় এখানে, আমি ধরলাম এটা এই। তাহলে এবার একটা চেয়ারের ইয়া লাগাই, শেপ লাগাই, ঠিক আছে তো? আচ্ছা, এইটা একটা মনে করো একটা স্টাইলিশ চেয়ার হবে, এটা মনে করো বক্স চেয়ার। তাহলে এইখানে চেয়ারটা রাখা আছে, ঠিক আছে না? এবার দেখো তো মিনিংটা, এটা হচ্ছে অপারেটিং চেয়ার। হ্যাঁ, চেয়ারটা কোথায় রাখা আছে? বিটুইন, এই বিটুইন মানে কিন্তু মাঝখানে হয়, তাহলে ওয়ান অফ দ্য কর্নার, তাহলে চার কোণার মধ্যে এটা হলো একটা কোণা, আর এটা হলো রুমের সেন্টার, এই দুইটার মাঝখানে আমাদের চেয়ারটা রাখা আছে। কিসের চেয়ার এটা? অপারেটিং চেয়ার। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন এবার কিছু বাড়তি কথা এর সাথে যুক্ত করা আছে। উইথ আ গ্যাস পাম্প মানে কি? চেয়ারটার পাশে কি আছে বলো? গ্যাস পাম্প। দেখো, উইথ আ গ্যাস পাম্প এন্ড আ সিলিন্ডার বিসাইড ইট, তাহলে এর পাশে একটা গ্যাস পাম্পও আছে, আবার একটা সিলিন্ডার আছে, গ্যাস আছে। তাহলে এটা এমন করে একটা গ্যাস পাম্প নিলাম এরকম গোল দেখে। হ্যাঁ, মনে করে এই পাশে রয়েছে একটা গ্যাস পাম্প, এইটা। হ্যাঁ, আর পাশে রয়েছে মনে করো একটা সিলিন্ডার, এটাকে আমি কপি করে দিলাম, এটা কপি করে আমি এর পাশে রাখলাম। এটা হচ্ছে সিলিন্ডার, এখান থেকে গ্যাস আসতেছে, আর এই যে হচ্ছে ডাক্তার, সে কি করে? রোগীকে প্রথমে শোয়াই দেয় চেয়ারে, ঠিক আছে? চেয়ারে শোয়াই দিয়ে ওই যে গ্যাস দিয়ে দাঁতটাকে পরিষ্কার করে না, পানি ইয়া করার মাধ্যমে। জি স্যার। এইভাবে এখানে এই রুমটার বর্ণনা। দেখো তাহলে কি দাঁড়ালো? দ্য অপারেটিং চেয়ার, মানে এরকম করে তোমাকে একদম বুঝে ফেলতে হবে যে আসলে ইংলিশ আমাকে কি বলতে যাচ্ছে। তাহলে দ্য অপারেটিং চেয়ার উইথ আ গ্যাস পাম্প অ্যান্ড আ সিলিন্ডার বিসাইড ইট, এই ইট মানে হচ্ছে কিন্তু অপারেটিং চেয়ার। তাহলে অপারেটিং চেয়ারের পাশে দেখো উইথ দিয়ে কীভাবে আমরা একটা বাড়তি তথ্য অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, উইথ মানে সহ, তাহলে বলছি কি একটা গ্যাস পাম্প এবং সিলিন্ডার সহ অপারেটিং চেয়ারটি এই রুমের দেখো একটা কর্নার এবং মাঝখানে, তাই তো, রুমটার সেন্টারের মাঝামাঝিতে অবস্থিত। ঠিক তো? জি স্যার। এবার দেখো সেন্টেন্সগুলো অনেক বড় বড়। এবার যদি আমরা পরের সেন্টেন্সটুকু একটু পড়ি, দেখো এখানেও কতখানি প্রিপোজিশন। ইফ ইউ লুক ইনটু দ্য রুম, লুক ইনটু দ্য রুম, তাহলে লুক ইনটু একসাথে হয়, এটা আবার ভার্ব ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে? লুক ইনটু মানে কি? সরি, লুক ইনটু আসবে না, ওটা লুক তদন্ত করা। তাহলে লুক ইনটু দ্য রুম একটা ফ্রেজ, থ্রু দ্য উইন্ডো, হুইচ লাইটস ইট। হুইচ লাইটস ইট মানে হচ্ছে এটা ক্লজ, আমরা এখনো ক্লজ পড়ি না, তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে এখানে আমাদের দুটো প্রিপারেশনাল ফ্রেজ আছে, ইনটু দ্য রুম, থ্রু দ্য উইন্ডো। তাহলে তুমি মনে করো এই রুমের কি আছে? একটা উইন্ডো আছে নাকি? এইখানে একটা উইন্ডো আছে, এটা হলো একটা উইন্ডো, ঠিক আছে তো, এই রুমের। তাহলে তুমি যদি এই উইন্ডো দিয়ে, ঠিক আছে তো, থ্রু দ্য রুম, দেখো লুক ইনটু দ্য রুম থ্রু দ্য উইন্ডো হুইচ লাইটস ইস, কারণ এই উইন্ডো দিয়ে আলো গিয়েই পুরো রুমটা আলোকিত হয়, তাই বলতে যাচ্ছে। ইউ উইল সি, তাহলে তুমি কি দেখবে? ফায়ার প্লেস। দেখো এটা কিন্তু অবজেক্ট। হ্যাঁ, ইউ উইল সি এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, তাহলে ইউ উইল সি দ্য ফায়ার প্লেস। কোথায় আছে ফায়ার প্লেসটা? ইন দ্য মিডিল। ফায়ার প্লেসটা কোথায় আছে? মিডিলে। অফ দ্য ওয়াল, অপোজিট ইউ, অপোজিট ইউ, খেয়াল করো। উইথ দ্য ডোর, দেখো প্রিপোজিশন খেয়াল করো। বিসাইড ইট, টু ইয়োর লেফট। দেখো ছবিটা কি তৈরি হয়েছে তোমাদের মাথায়? তাহলে এই হলো রুম, এখানে তো আছে আমাদের এই বিষয়টা। তাহলে তুমি দাঁড়ায় আছো কোথায়? রুমের ভিতরে না বাইরে বলো? রুমের ভিতরে না বাইরে? দেখি কে বলতে পারে সেন্টেন্সটা পড়ার পর। তুমি ভিতরে না বাইরে? বাইরে আছি, কারণ বাইরে, কারণ লুক ইনটু দ্য রুম থ্রু দ্য উইন্ডো। হ্যাঁ হ্যাঁ, অতএব অর্থ বুঝে যদি না বুঝতে তাহলে বিপদ, এই জন্য তো অর্থ বুঝতে হবে। তাহলে এই হচ্ছে তুমি মনে করো, হ্যাঁ আমি একটা ছবি দিলাম এই জায়গায়, তুমি মনে করো এই জায়গায় দাঁড়িয়ে আছো, হ্যাঁ
সুন্দর করে আমি একটা ছবি আঁকাই দিলাম, মনে করে এটা হচ্ছে মনে করো মানুষ একটা, হ্যাঁ এইটা হচ্ছে মানুষ, তুমি মনে করো এটা, হ্যাঁ যেমনই লাগুক দেখতে, এটা তো তুমি। তাহলে তুমি এখন দাঁড়ায় আছো কোথায়? এই জানালা দিয়ে ভিতরে তাকাচ্ছ, ঠিক আছে? দেখো মিনিংগুলো কত জরুরি। এবার তুমি মনে করো জানালার ভিতর দিয়ে এখানে তাকিয়েছো, এই জায়গায় তাকিয়ে আছো, ঠিক আছে, চোখ দিয়ে দিলাম। তাহলে তুমি দেখলা, তাকাই ফেললা, ইউ উইল সি দ্য ফায়ার প্লেস। ফায়ার প্লেস কোথায় দেখবা? ফায়ার প্লেস মানে বুঝো তো? ফায়ার প্লেস মানে বুঝো? জি স্যার। বিদেশে ঘর গরম রাখার জন্য, ঠিক আছে তো, বিদেশে ঘর গরম রাখার জন্য দেখবা যে কাঠ টাট জ্বালিয়ে কি করা হয়, এক ধরনের কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে রাখা হয় ঘরের ভিতরে, এটাকে ফায়ার প্লেস বলা হয়। তাহলে ইউ উইল সি দ্য ফায়ার প্লেস কোথায় দেখবা? ইন দ্য মিডিল অফ দ্য ওয়াল, ওয়ালের মিডিলে, অপোজিট ইউ। তাহলে এই হচ্ছে তুমি, অপোজিট মানে মুখোমুখি, মুখোমুখি কোথায়? এই ওয়ালে। তুমি জানালা দিয়ে দেখার পাশে যে দেওয়ালটা তোমার একদম চোখে বাঁধবে, সেই দেওয়ালের মিডিলে, মানে মিডিল মানে কি এই জায়গায় ধরলাম, তাহলে এটা হচ্ছে ফায়ার প্লেস, ঠিক আছে তো? এটা হচ্ছে ফায়ার প্লেস, একদম ওয়ালের মিডিলে, অপোজিট ইউ, মানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার অপোজিট যে ওয়ালটা আছে সেই ওয়ালের মাঝখানে আছে কি? ফায়ার প্লেস, ঠিক আছে তো? এবার হচ্ছে কি, উইথ দ্য ডোর বিসাইড ইট টু ইয়োর লেফট। তার মানে এখন দরজাটা কি এই ফায়ার প্লেসের এই জায়গায় আছে না এই জায়গায় আছে? কোন দিকে? তোমার লেফটে, কিন্তু তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, তাহলে কি লেফট কোন দিকে তোমার? এই সাইড না এই সাইডে? উপর সাইডে। উপর সাইডে, তাই তো? হ্যাঁ, তোমার লেফট। দেখো কি সুন্দর করে বর্ণনা করে দিই, মানে তুমি ভাষাটা বুঝো কিনা। তাহলে আমি এখানে একটা দরজা বানিয়ে দিলাম, হ্যাঁ এই জায়গায় হলো আমার দরজাটা, ঠিক আছে? এবার দেখো তাহলে কি, মানে তোমার মাথার ভিতরে একটা ইমেজ তৈরি হয়ে যাবে যে তুমি ভাষাটা দিয়ে প্রকাশ করতে, দেখো প্রিপজিশন দিয়ে সব। তাহলে দেখো বিসাইড ইট মানে কি? এই যে ফায়ার প্লেসের পাশে তোমার লেফট সাইডে, তাহলে তুমি এখানে, তোমার লেফট সাইড হচ্ছে এইটা, তাহলে এই সাইড দিয়ে এইখানে হলো তোমার দরজাটা, এটা হলো ফায়ার প্লেস। এই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এটা হলো আমাদের জানালা, জানালার ভিতর দিয়ে তুমি তাকালা, এটা হলো সেন্টার দিয়ে অপোজিট বিল্ডিং ওয়াল হলো এইটা। আর এই জায়গায় আছে কি আমাদের অপারেটিং চেয়ার, এইখানে গ্যাস পাম্প, এইখানে হলো কি সিলিন্ডার, এইটা হলো মিডিল, ঠিক আছে? এইভাবে দেখো এখানে তাহলে কি ভার্ব আছে কয়টা? মাত্র একটা, ইউ উইল সি। দেখো একটা সেন্টেন্স স্ট্রাকচার, আমরা মূলত মেইন সেন্টেন্স স্ট্রাকচার পেয়েছি এইটা, ঠিক আছে? এই জায়গাটুকু। তাহলে ইউ উইল সি দ্য ফায়ার প্লেস, তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে মনোট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে আমাদের কি বলো অবজেক্ট, বাকিটা আমাদের সব একটার পর একটা অবস্থান। আর একটা হচ্ছে ক্লজ আছে, যেহেতু ইফ ইউ লুক ইনটু দ্য রুম, সেটা আর একটা, এখানে আর একটা ভার্ব আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনটু দ্য রুম তো আমাদের একটা জায়গা বোঝাচ্ছে, থ্রু দ্য উইন্ডো এটাও একটা জায়গা বোঝাচ্ছে, হুইচ লাইটস ইট এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বোঝাচ্ছে, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ বোঝাচ্ছে, সেটা আমরা আগামী ক্লাসে যখন পড়বো তখন। দেখো এইভাবে যদি তুমি মিনিং করে করে পড়ো, তাহলে একটা জিনিস কি ছবির মতো তৈরি হবে না? বলো। ইংরেজি সাহিত্যে এই যে ওয়ার্ড পিকচার তৈরি হয়, এই ওয়ার্ড পিকচারটাকে ইংরেজি সাহিত্যে কি বলে জানো? এটা তো আমি একটা ইমেজ তৈরি করলাম, একটা ছবি তৈরি করলাম, ঠিক আছে? এটা হলো একটা ছবি, হ্যাঁ, কিন্তু যখন আমি ওয়ার্ড দিয়ে কোনো কিছু তৈরি করা হয় তাকে কে বলা হয় কি? ইমেজ। আর এর প্লুরাল ফর্মকে বলা হয় কি? ইমেজারি। হ্যাঁ, যখন একটা ইমেজ হবে তখন হবে শুধু ইমেজ। আর যখন এখানে কি একটা ইমেজ আছে না অনেকগুলো? অনেকগুলো ইমেজারি। হ্যাঁ, দেখো আমরা কিন্তু ছবিটা এটা মাইন্ডে তৈরি করেছি, এটা একটু মিস্টেক হতে পারে, কিন্তু আমরা মোটামুটি একটা ছবি তৈরি করেছি। এরপর আসি অ্যান MRCS ডিপ্লোমা, দেখো ওর সাথে কিন্তু এখনো যুক্ত। এবার এই জায়গায় অ্যান MRCS ডিপ্লোমা, এটা আর একটা ফ্রেজ। ইন আ ফ্রেম, একটা ফ্রেমে করে কি করা হয়েছে? হাং অন দ্য চিমনি পিস। চিমনি পিস কোনটা মনে আছে তো? এই যে ফায়ার প্লেস আছে না, এই ফায়ার প্লেসের উপরে কি থাকে? চিমনি থাকে না, একটা চিমনি যেখান দিয়ে আগুনটা উঠে, এই আগুনে ধোঁয়া উঠে যায়। হ্যাঁ, MBBS, আমরা MBBS ডিপ্লোমা, এটা হচ্ছে MRCS, এটা যেহেতু ডাক্তারি ডিপ্লোমা তো তাই একটা MRCS ডিপ্লোমা, এটা নাউন ফ্রেজ। সেটা আবার কিসে করা আছে? একটা ফ্রেমে কি করা আছে? একটা ফ্রেমে করে ডিপ্লোমাটা দেখবা বিভিন্ন বিজনেস সেন্টারে বেবাজে বিভিন্ন ধরনের তাদের হচ্ছে ওই ট্যাক্স পেপার, তারপর হচ্ছে তোমার হচ্ছে ভ্যাট পেপার কি করা থাকে,
সুন্দর করে প্রথমে ফ্রেম দিয়ে আটকায় কিন্তু ঝুলিয়ে রাখা হয়, করা হয় না এরকম? তা তারও এরকম ডিপ্লোমা ডিগ্রির যে সার্টিফিকেট সেটাকে একটা ফ্রেম করা হয়েছে, ফ্রেম করে হাং অন দ্য চিমনি পিস, সেটাকে আবার চিমনি পিসের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। তাহলে কোথায়? ঝুলিয়ে রাখা হয়েছে। দেখো এটা হলো কি আমাদের একটা নাউন ফ্রেজ, এইটা হলো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর এইটুকু হলো আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো হাং, হাং কিন্তু কি ঝুলিয়ে রাখা হয়েছে, তাহলে হাং অন দ্য চিমনি পিস এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে তো? কারণ এই যে হ্যাং, হাং, হাং, ঠিক আছে তো? এটা হচ্ছে কি আমাদের পাস্ট পার্টিসিপল, তাহলে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর দেখো কি কি রাখা আছে রুমের। এবার বলছে অ্যান ইজি চেয়ার, এখানে ইজি চেয়ার কি করা আছে? কাভার্ড ইন ব্ল্যাক লেদার। দেখো এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে। ইজি চেয়ারে কি করা আছে? কাভার্ড ইন ব্ল্যাক লেদার, ব্ল্যাক লেদারে কাভার্ড করা ইজি চেয়ার। অন দ্য হার্থ, কার উপরে রাখা আছে বলো? হার্থ মানে জানো তো চুলা, চিমনির যে চুলা না, এই চুলা, এই চুলার উপরে রাখা আছে। অন দ্য হার্থ, হার্থ মানে চুলাটাকে বোঝায়, ঠিক আছে তো? আর চিমনি মানে যেটা দিয়ে ধোয়া উপরে উঠে যায় সেটাকে চিমনি বলা হয়। তাহলে কি কি রাখা আছে একটা রুমে খেয়াল করো। এবার বলছে আ নিট স্টুল অ্যান্ড আ বেঞ্চ। নিট মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেঞ্চ আর একটা স্টুল, উইথ ভাইস টুলস অ্যান্ড আ মর্টার অ্যান্ড পেসেল। এই পুরোটা টেবিলের উপরে আছে, মানে বেঞ্চের উপরে আছে কি একটা ভাইস আছে, টুলস আছে এবং আর মর্টার আছে, অ্যান্ড আ পেসেল আছে। ইন দ্য কর্নার, কোন দিকে? টু দ্য রাইট, হ্যাঁ তোমার রাইট সাইডে। তাহলে রাইট সাইড মানে এই জায়গায় ধরো, তাহলে রাইট সাইডে কি করা আছে? একটা স্টুল আছে, সরি শুধু স্টুল, হ্যাঁ একটা স্টুল আছে। ইজি চেয়ারটা তো বলা হয়নি, এখানে কোথাও আছে। তাহলে এখানে একটা স্টুল আছে, একটা বেঞ্চ আছে, বেঞ্চের উপরে আবার ভাইস মানে বিভিন্ন যন্ত্রপাতি ওদের, টুলস অ্যান্ড আ মর্টার, মর্টার বলতে ওই যে তোমার দাঁতে যে সকল ইয়াগুলো রাখা হয় পুটিং টুটিং করার জন্য, হ্যাঁ এইসব যন্ত্রপাতি মশলাপাতিগুলো রাখা আছে কোথায়? ইন দ্য কর্নার টু দ্য রাইট। তাহলে এই যে কর্নায় কিন্তু, হ্যাঁ রাইটের এই কোনায় রাখা আছে, ঠিক আছে? এখন এইটার আমাদের যেহেতু রুমের ভিতরের কোন কর্নারে সেটা বলা হয়নি, তাই আমরা এই কর্নার ধরি। এটা এই কর্নারেও হতে পারে, এই কর্নারেও হতে পারে, এই কর্নারেও হতে পারে, এটা হতে পারে। ইজি চেয়ার ইয়াটা মানে অপারেটিং চেয়ারটা কোন দিকে সেটা আমরা আসলে জানি না, হ্যাঁ এই এটা মানে এই জায়গাতে হবে, ঠিক আছে? এই জায়গাতে হবে, কারণ আমরা যেহেতু এখান থেকে তাকাচ্ছি, এটা আগে পুরোটা পড়ার পর ইমেজটা তৈরি করলে এই জায়গায় একটু ভালো হতো। তো দেখো ফ্রেজ, ফ্রেজ ছাড়া কি মিনিং বোঝা যাবে বলো? না স্যার। তাহলে তুমি যদি এইভাবে করে কতটুকু মিলে একটা ফ্রেজ, তুমি শুধু এইটুকু একটা ফ্রেজ ধরতে পারো, এইটুকুও ধরতে পারো, আবার এইটুকু মিলেও ধরতে পারো। তাহলে তুমি এখন কোনটুকু ধরবা? এইটুকু হলো এখন সবচেয়ে জটিল, যে এইটুকুর ভিতরে আমরা কয়টা ফ্রেজ পাচ্ছি বলো তো? টোটাল এইটুকুর ভিতরে আমরা কয়টা ফ্রেজ অনুমান করতে পারি এখানে বলো? এইটুকুর ভিতরে বলা যাবে? আমরা টোটাল 3টা ফ্রেজ অনুমান করতে পারি না। একটা হচ্ছে কি নাউন ফ্রেজ, এখান থেকে ধরলে কি এখান থেকে ধরলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এখন আমি কোথা থেকে একটা ফ্রেজ বিবেচনা করব তাহলে আমার মিনিংটা ঠিক হবে? দেখো এই জায়গায় প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের কিন্তু এই ঘটনা ঘটছে। আমি ফ্রেজটা কোথা থেকে ধরবো? হ্যাঁ যেমন এখানে বললাম যে কাভার্ড উইথ, হ্যাঁ কাভার্ড ইন ব্ল্যাক লেদার অন দ্য হার্থ, এই যে এইটুকু যদি আমি ধরি, দেখো এইটুকু একটা মিনিং দিচ্ছে আমাকে টোটাল। তাহলে অ্যান ইজি চেয়ার এটা একটা নাউন ফ্রেজ। আমি তো শুধু ইন ব্ল্যাক লেদার অন দ্য হার্থ যদি ধরি, তাহলে কাভার্ডটা আমার কিন্তু বাদ পড়ে যাচ্ছে কিনা বলো? এবং আমাকে একটা মিনিং আনতে হবে। ইজি চেয়ারটা কাভার্ড আসে, কিসে কাভার করা আছে? ব্ল্যাক লেদার, কালো চামড়া দিয়ে। তাহলে আমি কি ধরতে হবে যে পুরোটুকু আনলে একটা মিনিং আসবে, তাছাড়া আমি শুধু এইটুকু ধরলে আমার মিনিংটা কেটে যাচ্ছে। তার মানে এখানে 3টা টোটাল ফ্রেজ আছে। অ্যান ইজি চেয়ার, যে ইজি চেয়ারটা ব্ল্যাক লেদারে কাভার্ড করা সেটা এবং রাখা হার্থের উপরে। তাহলে এইভাবে যদি ধরি তাহলে আমার একটা ইমেজ হবে, কিন্তু যদি আমি কেটে কেটে ধরি তাহলে কিন্তু কোনো মিনিং আমি ধরতে পারবো, আমার মাথায় কোনো ইমেজই আসবে না, আমি কোনো মিনিংই করতে পারবো না, ঠিক আছে? এই জন্য তোমার একটা জিনিস পড়ে বোঝো না। অনেকে বলো স্যার পড়তেছি কিন্তু বুঝতেছি না। কেন বুঝবা? বোঝার তো কারণই নাই, কারণ তুমি তো ঠিকমতো পড়তেই পারো না। তুমি যদি রিডিং না পড়তে পারো ভালো করে, তাহলে তোমার ভিতরে তো ইমেজ আসবে না। আমি মিনিং করবোই না, আমি পড়ে যাব, আমার মাথা অটোমেটিক মিনিং ধরে নিবে যে আমি আসলে কি বলতে চাচ্ছি। আর ইংলিশে যখন পড়বো তখন বাংলা মিনিং করা আমার উদ্দেশ্য না, আমি ইংলিশ টু ইংলিশ সরাসরি বুঝতে পারছি কিনা সেটা হলো কথা, ঠিক আছে?
মনে করো আমি যদি একটা সেন্টেন্স লিখি যে আই হ্যাভ বট আ নাইস বুক হ্যাভিং 500 colored pages of beautiful natural pictures দেখো আমি কিন্তু বড় করে পিকচার্স অফ কি বলবো বার্ডস অ্যান্ড অ্যানিমেলস আমি লিখতে পারলাম এটা দেখো একটাই সেন্টেন্স আমি কিন্তু একটার পর একটা যুক্ত করে গেছি তাহলে আমি আই হ্যাভ বট আ নাইস বুক এইটুকু হলো আমাদের বেসিক স্ট্রাকচার খেয়াল করো এইটুকু হলো আমাদের বেসিক স্ট্রাকচার হ্যাঁ এইটুকু যদি বলি তাহলে কেউ বলতে পারবো না যে কোন স্ট্রাকচারে আছে বলো তো বলো কেউ একজন বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না আমি টেন্সের কথা বলি আমি সেন্টেন্স স্ট্রাকচারের কথা বলেছি সাবজেক্ট প্লাস কি মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট এইটুকুর কথা কি ঠিক আছে জি স্যার তাহলে আমি একটা সুন্দর বই কিনেছি এবার ওই বই সম্পর্কে কথা বলছি আমি খেয়াল করো হ্যাভিং 500 কালার্ড পেজেস তাহলে এটা কোন ফ্রেজ হলো বলো তো হ্যাভিংটা কোন ফ্রেজ পারফেক্ট কেন প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট পার্টিসিপল হ্যাঁ এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ঠিক আছে তো হ্যাভিং এর পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতো তাহলে তো আমি পারফেক্ট পার্টিসিপল বলতাম নাকি হ্যাভিং থাকলে কি পারফেক্ট পার্টিসিপল হবে না হ্যাভিং মানে আছে যে বইয়ের আছে 500 কালার পেজেস তাহলে এটা হলো একটা ফ্রেজ এবং কিসের মানে কি দিয়ে পূর্ণ সেই পেজগুলো অফ বিউটিফুল ন্যাচারাল পিকচার্স এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ আর অফ বার্ডস অ্যান্ড অ্যানিমেলস এটা আর একটা প্রিপোজিশনাল ফ্রেজ তো দেখো আমি এখানে টোটাল কয়টা ফ্রেজ আছে কেউ বলতে পারবা এখানে পাঁচটা এই পুরো সেন্টেন্সে কয়টা ফ্রেজ আছে টোটাল কয়টা ফ্রেজ আছে টোটাল একদম কেন তিনটা হাই এখানে তো একটা দুইটা তিনটা তো এখানে আছে আমি বললাম পুরো সেন্টেন্সটাই এখানে কি ভার্ব ফ্রেজ আছে না এটা কি ভার্ব ফ্রেজ না তারপরে এ নাইস বুক এটা তো একটা নাউন ফ্রেজ নাকি তাহলে আই হলো শুধুমাত্র সাবজেক্টে কোনো ফ্রেজ নাই তাহলে দেখো ভার্বে একটা ফ্রেজ আছে অবজেক্টে একটা ফ্রেজ আছে এবং এই অবজেক্টে যে নাউন আছে সে নাউনের মডিফায়ার হিসাবে পুরোটা একটার পর একটা যুক্ত হয়ে গেছে দেখো তাহলে আর নাইস বুক অবজেক্টের মানে এখানে যে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে আবার এই প্রিপোজিশনাল ফ্রেজটাও কিন্তু এই পেজকে মডিফাই করছে কিসের পেজ অফ ন্যাচারাল পিকচার্সের পেজ এবং পিকচারগুলো কিসের অফ বার্ডস অ্যান্ড অ্যানিমেলস তাহলে দেখে একটা প্রিপোজিশনাল ফ্রেজ কি তার আগেরটাকে মডিফাই করেছে না প্রত্যেকটাই দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটি কাকে মডিফাই করেছে পিকচার্সকে আবার এই প্রিপোজিশনাল ফ্রেজটা কাকে মডিফাই করেছে পেজেসকে আবার হ্যাভিং 500 এটা মডিফাই করেছে কে এই বুককে অতএব এখানে যতগুলো আছে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ এটাও প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ কারণ প্রত্যেকেই তার আগের নাউনকে মডিফাই করছে ঠিক আছে এইভাবে করে যদি তুমি মানে পড়তে পারো এবং লিখতে পারো দেখবো তোমার রাইটিং এবং রিডিং খুবই স্মুথলি হয়ে যাচ্ছে দেখো আমরা কিন্তু খুব বড় বড় সেন্টেন্স পড়লাম এই জায়গায় বললাম না পুরো একটা সেন্টেন্স কিন্তু এখান থেকে শুরু করে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা একটা মাত্র সেন্টেন্স কিন্তু আমি কি পুরো সেন্টেন্সটা একবারে পড়লাম বলো আমার একবারে পড়ার দরকারও নাই আমি জাস্ট পড়ে যাব কোথায় সেন্টেন্স শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হবে আমার কোনো কিছু জানার দরকার নেই আমার পুরো মিনিং করতে যাওয়ারও দরকার নেই আমি শুধুমাত্র পড়ে যাব আর মাথার ভিতরে ইমেজটা তৈরি করে নিব তাহলেই আমার পড়া সাকসেস হবে তোমাকে কেউ বাংলা করতে বলবে না পরীক্ষায় কোনো ট্রান্সলেশন তোমার পরীক্ষায় এখন আসবে না অতএব তোমার কাজ এখন ট্রান্সলেট করা না তোমার কাজ হচ্ছে তুমি একটা ছোটো ছোটো করে পড়া দেখো এবং এখানে পুরো সেন্টেন্সটা হলো ক্লজ করা আছে এই ক্লজ না শেখা পর্যন্ত আমাদের বড় সেন্টেন্সগুলো পড়তে একটু অসুবিধা হবে তাহলে এইটুকু একটা ক্লজ এখান থেকে শুরু করে এই যে সেমিকোলন পর্যন্ত একটা ক্লজ এখান থেকে শুরু করে এটা একটা অংশ এখান থেকে শুরু করে এটা একটা অংশ এখান থেকে শুরু করে এটা একটা অংশ অর্থাৎ বড় সেন্টেন্স হলেও
কেটে 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 ছোট করে তোমার দেওয়া আছে, অতএব তুমি একটা করে পড়বা, ফ্রেজ পড়বা আর মিনিংটা করে নিবা। কি বুঝতে পারছো? তো এই জন্য আগামীকালকে যেহেতু আমরা একটা পড়ব, ওই যে অফ-গ্রেড প্লেস, যেটা আমাদের, আচ্ছা দাঁড়াও, গ্রেট প্লেসটা পড়লে তোমরা এখন বুঝবা কিনা, ওটা একটু জটিল হবে, কারণ ওটা ফ্রান্সিস বেকনের এসে, তো ওটা একটু বেশি। আমরা বরং নন ফিকশনের চেয়ে ফিকশন একটা আছে না, লাঞ্ছন আছে প্রথম না? হ্যাঁ জি স্যার, লাঞ্ছনটা পড়তে সুবিধা হবে। হ্যাঁ লাঞ্ছনটা পড়বো, কারণ ওইভাবে ধরে ধরেই পড়বো, কিন্তু আমরা এইভাবে ধরে ধরেই ফ্রেজ 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 করে আমরা তারপরে যখন ক্লজের ব্যাপারটা আমরা ওই অফ গ্রেট প্লেসের আগে ক্লজটা শেষ করে নিব, তাহলে ওটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো তোমাদের আবারও কাজ হলো কি, পুরো ফ্রেজটাকে একটু ভালো করে গিলে নেওয়া, হ্যাঁ, পুরো শীটটা আবারও পড়বা, পড়ার পর কারো যদি কোনো প্রবলেম থাকে আবারও আমাকে বলবা, ঠিক আছে তো? আর এই ক্লাসগুলো কিন্তু আমি খুব মানে ধীরে সুস্থে এবং আন্তরিকতার সহিত করানোর চেষ্টা করছি। কারো কাছে যদি মনে হয় যে স্যার হুদাই পড়াচ্ছে এইগুলো, তাহলে বলবো যে তুমি গ্রুপ থেকে চলে যাও, ঠিক আছে তো, আমার এখানে পড়ারই দরকার নাই। আর যদি কেউ মনে করো যে না স্যার পড়াচ্ছে মানে এগুলো প্রয়োজন আছে, তাহলে একটু বিষয়গুলো পড়ে নিও, মনে থাকবে। হ্যাঁ, প্লেন চালানোর বা হেলিকপ্টার চালানোর দায়িত্ব যখন আমাকে দিয়েছো এবং তুমি যখন বিশ্বাস করে আমার প্লেনে উঠেছো, তখন ড্রাইভিংয়ের ব্যাপারটা আমাকে বুঝতে দাও। তুমি শুধু সিটে বসে আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবা, এইটুকু বিশ্বাস রেখে না পড়তে পারলে হবে না। অনেকে তোমরা মনে করতো যে এটা হয়তো গুরুত্বপূর্ণ না বা করছো না, অনেকে গুরুত্ব হিসাবে নিবেও না, কিন্তু পরে গিয়ে যখন বিপদে পড়বো তখন কান্নাকাটি করলে কিন্তু হবে না। এটা আমি গুরুত্ব দিচ্ছি, কারণ এটা আমার প্রয়োজন, তোমাদের জন্য প্রয়োজন, এবং আমার জন্য তোমাকে বোঝানোর ক্ষেত্রে আমার প্রয়োজন। তাহলে ফ্রেজ কিন্তু আমাদের আলোচনা আজকে শেষ। আরও বিষয় আছে, সেগুলো নিয়ে আরও কথা আসবে, যেমন হচ্ছে আমি কখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করব, কখন পাস্ট পার্টিসিপল, মানে এটা তো রিডিং পড়তে গিয়ে পারলাম, কিন্তু আমি কখন ইউজ করব, এটার জন্য আমাদের ক্লজের আগে আলোচনা হবে। হ্যাঁ, ক্লজের আগে আলোচনা করে তারপরে ক্লজে যাব, কারণ ওই জায়গায় ক্লজ ফ্রেজ দুটো একসাথে পড়াতে হবে, তখন তুমি আরও ক্লিয়ার হবা। যেমন এখন সেন্টেন্স স্ট্রাকচারটা কি, অনেকের কাছে যারা শুরু থেকে আছো একটু ক্লিয়ার হচ্ছে না, বলো তো সেন্টেন্স স্ট্রাকচারগুলো বলো। এখন কিন্তু তোমার প্রথম দিকে যেমন কঠিন লাগছিল, দেখবা যে আস্তে আস্তে ওই জিনিসটা কখন যেন হালকা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে করে টেন্স, ভয়েস, দেখবো যে আস্তে আস্তে তোমার হালকা হয়ে গেছে। হ্যাঁ, যে তুমি 3-4 মাসের মধ্যেই বুঝে নিবা যে অন্তত গ্রামারের স্ট্রাকচারের প্যাটার্নটা তোমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হওয়া শুরু হয়েছে। এইটা তো আর সময় নিব না, তো অসংখ্য ধন্যবাদ তোমাদের ক্লাসে থাকার জন্য। আর যার আজকে উপস্থিতি মোটামুটি 50% আছে। আর তোমরা অনেকে এখনও গুগল ক্লাসরুমে যুক্ত হওনি, দেখলাম মেসেঞ্জারে আছে অনেকে এখনও গুগল ক্লাসরুমে যাওনি। আর গুগল ক্লাসরুমে না হলে তুমি পিডিএফ ফাইলগুলো পাবে না, অতএব দয়া করে অ্যাক্টিভ হবা। অ্যাক্টিভ স্টুডেন্ট আমি কিন্তু চাই, 20 জন হোক, 30 জন হোক, 50 জন হোক, যারাই থাকুক এখানে অ্যাক্টিভ থাকতে হবে আমার সাথে, এবং আমি খুব সিরিয়াসভাবে বিষয়গুলোকে কেয়ার করি। ওকে, সো গুড নাইট সবাইকে, ভালো থাকো, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।